পিতৃপরিচয়হীন, তার উপর আমাদের বাড়িতে 5 বছরের বেশি আশ্রিত। সে মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না বাবা। তুমি কোনো রিক্সাওয়ালা বা চাকি পতার সাথে বিয়ে দিয়ে দাও। আমার স্ট্যান্ডার্ডস কোথায় আর ওই মেয়েটি কোথায়? আমি ইউএসএ তে গ্রাজুয়েট হয়েছি, আরো পড়াশোনা করেছে, তাও নামমাত্র। আমার সাথে ঠিক কোন দিক দিয়ে মেয়েটি যায়? কঠিন স্বরে কথাগুলো বলে ফোনটা রেখে দিল মাহবুব। মাহবুব সাহেব হতাশ হয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তোমার ছেলে আমার কথা রাখলো না। ও তো ওসইকে সেভাবে দেখেইনি। এত সুন্দর মেয়ে, আমার ছেলে পড়ে আছে বৃত্তি পরিচয়হীন নিয়ে। আমি ওকে পড়াশোনা করাচ্ছি, বড় করছি। ওর পরিচয় হলাম আমি। তোমার ছেলেকে বলে দিও নেক্সট টাইম ওর সম্পর্কে যেন একটা বাজে কথা না বলে। নিজের কাছে রাখার জন্য আমি ওকে বিয়ে করতে বলেছি, যাতে ঘরের মেয়ে ঘরে থাকে। তার মানে এই নয় অস্যির জন্য কোনো ছেলে পাবো না। মাহবুব সাহেব চলে গেলেন। সুবর্ণা আফরোজ ছেলেকে কল দিলেন। মাহবুব রিসিভ করতেই বললেন, এইসব কেমন আচরণ মাহবুব? বাবার সাথে এভাবে কেউ কথা বলে? মাহবুব দীর্ঘশ্বাস ছাড়ল। আমি কি করবো মা? তার পছন্দের মেয়েকে দেশে এসে বিয়ে করে নেব? তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় ঐশী অযোগ্য। তোমার বাবা ও আমি মিলে ওকে বড় করেছি। 10 জনের মধ্যে বাছাই করলে আমাদের ঐশী প্রথমদের কাতারেই থাকবে পাত্রী হিসাবে। ওর জন্য পাত্রের অভাব হবে না। মাহবুব ক্ষিপ্ত হয়ে বলল, বেশ তো, দিয়ে দাও বিয়ে। আমি কেন শুধু শুধু জ্বালাচ্ছ বলো তো? ওই আশ্রিত মেয়েটি তো তোমাদের সব, আমি তোমাদের কেউ হই না। তুমি আমাদের ভুল বুঝছো মাহবুব। ঐশীর দায়িত্ব আমাদের উপর, ওকে রক্ষা করা আমাদের কর্তব্য। তুমি তো জানোই মেয়েটাকে কোন অবস্থায় আমরা পেয়েছিলাম। ওর সুরক্ষার কথা ভেবে তোমার বাবা চাইছিলেন তোমার সাথে বিয়ে হলে ঐশী আমাদের চোখের সামনেই থাকবে। আমরা সব সময়ের মতো ঐশীকে রক্ষা করতে পারবো সবকিছু থেকে। আমি জানি না তোমরা ওকে কি অবস্থায় পেয়েছিলে। আমি শুধু জানি আমি তোমাদের পছন্দের মেয়েটাকে বিয়ে দিয়ে করতে পারবো না। এমন করলে কিন্তু আমি দেশে ফিরবো না মা। তোমাকে তো জোর করা হচ্ছে না। তোমার দেশ, তোমার বাড়ি, যখন ইচ্ছে চলে এসো, যাকে ইচ্ছে বিয়ে করো, কিন্তু কখনো ঐশী বা তোমার বাবার সামনে ঐশীকে হাট করে কথা বলো না। তুমি আমাদের সন্তান মাহবুব, আমরা সমাজসেবার সাথে যুক্ত। কেউ শুনলে কি বলবে বলো তো? মাহবুব লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। ভার্সিটির আজ প্রথম ক্লাস ছিল। ঐশী বাসায় ফিরল দুপুর 2টার পর। মনও ঐশী একই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছে, সেজন্য মাহবুব সাহেব কিছুটা নিশ্চিত থাকতে পারেন। মন ও ঐশীকে সবসময় একসাথে আসা যাওয়া করতে বলে দিয়েছেন। ড্রাইভার ওদের নিয়ে আসা যাওয়া করতে পারেন না, কারণ সকালবেলা মাহবুব সাহেব এখানে সেখানে গাড়ি দিয়ে চলে যান অফিসের কাজে। ব্যাংকে জমা থাকা বাজেট দিয়ে গাড়ি কেনা গেলেও তিনি আপাতত সেটুকু খরচ করতে চান না। কোনো বিপদ আপদে কাজে আসার জন্যই তিনি সবসময় ব্যাংকে পর্যাপ্ত টাকা রেখে তবে খরচ করেন, যাতে তার পরিবারকে কখনো কোনো সমস্যায় পড়লে অসহায়ের মতো তাকিয়ে থাকতে না হয়। অন্তত যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পরিবারের বটগাছ হিসেবেই থাকবেন। ঐশীর নামে তিনি একটু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, পরিবারের সবার নামেই খোলা আছে। সেগুলোতেও তিনি কম কম করে টাকা জমিয়ে রাখেন। তার মাথায় সর্বক্ষণ পরিবারের চিন্তায় থাকে। মাহবুব সাহেব দুপুরের খাবার খেতে বাসায় এলেন 3টার দিকে। ঐশী ও মন তখন সবে গোসল করে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে টেবিলে বসেছে। সুবর্ণা আফরোজ ও টেবিলে খাবার সাজিয়ে বসেছিলেন স্বামীর অপেক্ষায়। খাবার খেতে খেতে সবাই কথা বলতে লাগলো। প্রতিবারই তাদের আলোচনার বস্তু কেউ না কেউ। বেশিরভাগ যাকে নিয়ে কথা হয় তিনি হলেন এবারের ছোট ছেলে। মন তার ছোট ভাইয়ের খুবই ভক্ত। বলল, আচ্ছা বাবা বলো তো, ছোট ভাই ঠিক কার মতো দেখতে হয়েছে? হবে আমাদের যে কোনো একজনের মতো। কেন? এত সুদর্শন আমাদের পরিবারে আর কেউ নেই। তুমি একটা কাজ করছো না তো? আমাদের সুন্দরী ঐশীকে তুমি বরং ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও। ঐশী চোখ বড় বড় করে তাকালো। মাহমুদ সাহেব হেসে ফেললেন। তোমার ছোট ভাইয়ার সাথে বিয়ে দিলে সে আমার মেয়েকে খাওয়াবে কি? ছন্ন ছাড়া সে, একদিন এখানে একদিন সেখানে। ঐশীকে এমন কারো সাথে বিয়ে দেব যাতেও আমাদের চোখের সামনে থাকে সর্বদা। তাছাড়া তোমার ছোট ভাই তো সারাদিন ক্রিকেট নিয়ে পড়ে থাকে, তার সময় কই এখন বিয়ের দিকে মন দেয়ার? আগে গ্রাজুয়েশন হোক,
তারপর ওর জন্য মেয়ে খোঁজা যাবে। ওশসী দীর্ঘশ্বাস ছাড়লো। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আঙ্কেল, পড়াশোনা শেষ করে কিছু একটা করতে চাই। মাহমুদ সাহেব বললেন, বেশ তো, করো। তবে ভালো পাত্র পেলে আমি তোমাকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবো মা। বুঝছই তো, বয়স হচ্ছে। বেঁচে থাকতে তোমার পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করে যেতে চাই। খাওয়ার পর রুমে এলো দুজন। মন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়তেই ওশসী বলল, হোমওয়ার্ক কমপ্লিট করবি না? এত তো পড়া বাকি, সারাদিন পড়ে ও তো শেষ করতে পারবি না। মন তৎক্ষণাৎ উঠে বসলো। হাই তুলতে তুলতে বলল, পড়াশোনাকে আবিষ্কার করেছে বলতো শুন। হাতের নিচ থেকে এলি ম্যাও করে ডাকলো। ওশসী খিলখিল করে হাসলো। এলিকে কোলে নিয়ে বলল, তুই খাটে নিচে এতক্ষণ লুকিয়েছিলি বাপ? আমি আরো তোকে সারা বাড়ি খুঁজে দেখবো ভাবছিলাম। এলিজাবেথ ওশসীর একমাত্র আদরের বিড়াল, যাকে ওশসী নিজের বন্ধু ও সন্তান ভাবে। এলি কোলে আরাম করে বসে ডাকলো, মাও। মন গালে হাত দিয়ে বলল, বড় ভাইয়া বিড়াল অপছন্দ করে, ভালো হয়েছে তোকে রিজেক্ট করেছে, না হলে তোর জীবন তেনা তেনা করে দিত। ওশসী অবাক হয়ে বলল। মানে? মন জিহ্বায় কামড় দিয়ে বলল, এই রে, যা বলে ফেলাম। আচ্ছা তবে শোন, বাবা বড় ভাইয়াকে তোর বিষয় বলেছিল, তো বড় ভাইয়া মানা করেছে। তুই কি মন খারাপ করেছিস? মন খারাপ করিস না, তোর জন্য কি পাত্রের অভাব পড়েছে পাগলি? ওশসী তাচ্ছিল্য হাসলো। হাউ রিডিকিউলাস মন, আমাকে নিয়ে চারিদিকে এসব হচ্ছে। আমি জানি না আমার জন্য পাত্রের অভাব হবে কিনা জানি না, তবে তোর কোনো ভাইকে আমি যে কখনো বিয়ে করব না সেটা শিওর। মন খারাপ করে বলল, তোকে ছাড়া আমরা থাকবো কিভাবে বলতো? সেই জন্য বাবা মা ভীষণ চিন্তা করে, তুই মন খারাপ করিস না। সেটা নিয়ে মন খারাপ করিনি, তারা আমার বাবা মার দায়িত্বে। অবশ্যই 100 বার পাত্র দেখতে পারে, তাতে আমার আপত্তি নেই। মন গাল টেনে দিয়ে বলল। আমার সুইট বোনটা। এলি উচ্চস্বরে ম্যাও বলল। মন চোখ রাঙিয়ে বলল, চুপ, এটা তোর মা হবার আগে আমার বোন হয়, হিংসুটে কোথাকার। সন্ধ্যার আকাশ হুট করে কালো মেঘে ঢেকে গেল। অন্ধকার আকাশ থেকে ঝুমঝুম করে বৃষ্টি নামলো ধরণীতে। ওশসী তখনও মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে বসে নোট করছে। মন হাত পা ছড়িয়ে আরাম করে বিছানায় ঘুমোচ্ছে। হুট করে ওশসী কলম রেখে উঠে দাঁড়ালো। গ্লাসের জানালা খুলে দিয়ে দাঁড়ালো পাশে। জানালা দিয়ে তাকালে রাস্তার মোড় দেখা যায়, তবে কাছাকাছি দেখা যায় বাসার গলিটা। সেখানে একটি শিউলি ফুলের গাছ আছে। অক্টোবরের বৃষ্টি ও রাস্তায় পড়ে থাকা শিউলি ফুলের ঘ্রাণ মিলে একাকার। ওশসী দীর্ঘশ্বাস ছেড়ে সেগুলো অক্সিজেন হিসেবে টেনে নিল নিজের ভেতর। এই পৃথিবীতে সবার মা বাবা পরিবার থাকে না। ওশসীর না থাকলেও সে মা বাবা পেয়ে গেছে। মাহমুদ সাহেব ও সুবর্ণা আফরোজ তার মা বাবা, যারা ওশসীর দায়িত্ব নিয়েছেন আইনতভাবে। ওশসীর তখন কত বয়স? 14 বা 15। অষ্টম শ্রেণীতে পড়তো তখন। ওশসী এতিমখানায় বড় হলেও তার জীবন সহজ ছিল না, সেজন্যই আজ সে এখানে। সে এক বিরাট গল্প ও দুঃখের কাহিনী, যেগুলি ওশসী মনে করতে চায় না, কিন্তু তবুও মনে পড়ে যায় আশেপাশে এত মানুষ থাকার পরও ওশসী কি রকম একাকী দিন কাটিয়েছে। এতিমখানাটা মাহমুদ সাহেব ও তার কিছু পরিচিত বন্ধু মিলে একটি ফাউন্ডেশন খুলে তৈরি করেছিলেন। সেটাই বড় হয়েছে একটু একটু করে। ওশসী তাদের প্রতি কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতার মতো অভাগাকে এই পরিবার জায়গা দিয়েছে। সে এখনো মাহমুদ সাহেব ও সুবর্ণ আফরোজকে মা বাবা বলে ডাকেনি। কবে ডাকতে পারবে নিজেও জানে না। মা বাবা শব্দটিতে তার বড়ই ভয়। এই পৃথিবীর মানুষ জানে না ওশসী কত শত নির্ঘুম রাত পার করেছে, হয়েছে ক্ষত বিক্ষত। এরা শুধু ওশসীর পিতৃ পরিচয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলেই বাঁচে। মেয়েও। ওশসী হাত বাড়িয়ে কোলে তুলে নিল এলিকে। এলিজাবেথ বৃষ্টির দিকে তাকিয়ে চুপটি করে ওশসীর সাথে মিশে রইল। ওশসী ফুপিয়ে ফুপিয়ে নিশ্চুপে কাঁদতে শুরু করলো। তাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তার মন খারাপ হয়, অনেক মন খারাপ হয়। আমার জন্ম দেওয়ার মা বাবাকে আমি জানি না খোদা, এই পৃথিবী আমাকে কলঙ্কিত করতে পারলে যে আনন্দ পায়, জীবনের শেষ দিন হলো আমি তাদের জানতে চাই, যাতে অনুভব করতে পারি
আমি পিতৃ পরিচয়হীন নই। আমাকে চাইলে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না। অসু, উশুশি চোখ মুছে ঘুরে দাঁড়ালো। মন ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। কি বলছিস? উশুশি হেসে বলল, বলছি অক্টোবরের বৃষ্টির কথা। সুন্দর না বল? হুম হুম। মন কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে এলো। বাহিরে তাকিয়ে বলল, মনের দোকানে চা খেতে যাবি অসু? এখন মন খারাপ থাকলে মন ভালো করার চেষ্টা করা উচিত, হাওয়ায় উড়িয়ে দেওয়া উচিত, না হলে মুখে পাথরের মতো জমে যায়। যাবি অসু মন ভালো করতে? উশুশি ভালো একটা থ্রি পিস পরে নিল। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে বেঁধে এলিকে বিছানার উপর রেখে বলল, বাহিরে অনেক বৃষ্টি, তোকে নিয়ে গেলে তুই ভিজে যাবে। তার চেয়ে বরং এখান থেকে আরাম কর, আমরা তাড়াতাড়ি চলে আসবো, কেমন? নিচে নেমে মন দেখলো সুবর্ণা টিভিতে সিরিয়াল দেখছেন। সুবর্ণা দুজনকে ফিটফাট হয়ে নামতে দেখে বললেন, কোথাও যাওয়া হচ্ছে? হ্যাঁ মা, মোড়ে চায়ের দোকানে যাব। তুমিও চলো আন্টি। আমি কেন রে, তোরাই মজা কর। ছাতা নিয়ে যেতে ভুলিস না, সাবধানে থাকিস, তাড়াতাড়ি চলে আসিস, কিছু হলে ফোন দিস। মন হেসে বলল। সামনে যাচ্ছি মা, এখানে কে কি করবে বলো তো? সুবর্ণা মেয়েকে চোখ রাঙা দেন। তোমাদের জন্য বলছি না, উশুশির খেয়াল রেখো। ওরা দুজন ছাতা নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। রাস্তায় জমে থাকা পানিতে চটি জুতোর শব্দ তুলে এসে দাঁড়ালো শিউলি গাছের কাছে। কিছু ফুল কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখলো ওরা। মন বলল, আমার প্রিয় চেরি ব্লসম, কিন্তু শিউলি ফুল অন্যরকম সুন্দর। উশুশি কানে ফুল গুজে বলল, আমারও চেরি ব্লসম পছন্দ, শিউলি ফুলও পছন্দ, আমার সব ফুলই পছন্দ। ওরা নানান কিছু বলে খিলখিল করে হাসতে লাগলো। কথার তালে এক সময় ছাতা পড়ে গেল রাস্তার ধারে। বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়তো ওদের কল্পনার চেরি ব্লসম হয়ে ঝরে পড়লো ওদের শরীরে। একে অপরের দৌড়ানি দিতে গিয়ে তাদের কারো জুতো ছিঁড়ে গেল, কারো হাত ছিলে গেল, তবুও তারা খুশি। বৃষ্টির পানিতে নাচতে নাচতে তাদের আর চা খেতে যাওয়া হলো না। যখন বৃষ্টি কমে এলো, আকাশ হুট করে থামিয়ে দিল কান্না। তখন আকাশে দেখা গেল সুন্দর উজ্জ্বল এক চাঁদ। দুজন ছেঁড়া জুতো ও ছাতা হাতে ভেজা পোশাক ঝাড়তে ঝাড়তে বাসার গেট দিয়ে প্রবেশ করলো। কলিং বেলটা চাপ দিতে সুবর্ণা আফরোজ খুন্তি হাতে নিয়ে দরজা খুলে দিলেন। রাগে অগ্নিশর্মা মাকে মন কিছু বোঝাতে গেলে ছাড়ি খেলো। এই অবেলায় বৃষ্টিতে ভিজেছো কেন তোমরা? জ্বর টর বাঁধালে কি হবে? কালকে সকালে যদি দুজনকে ভার্সিটিতে যেতে বাহানা দিতে দেখি, তবে তোমাদের সারা জীবনের মতো বৃষ্টিতে ভেজা বন্ধ করব আমি। জলদি গিয়ে জামা পাল্টে আসো, যাও। মায়ের ধমকে দুজন দৌড়ে চলে এলো। জামা কাপড় পাল্টে ঢিলে ঢালা প্লাজো ও টি শার্ট পরে চুল মুছে নিচে এসে সোফায় বসলো। সুবর্ণা আদা চা করে দুজনকে দিলেন। গরম গরম গলায় ঢালো। তোমরা আবার একটা কথাও শোনো না। দুজন বাধ্যমের মতো চাটা খেয়ে নিল। কলিং বেলটা বাজতেই লাফিয়ে লাফিয়ে তারা দরজার সামনে গেল। সুবর্ণা আফরোজ দরজা খুলে দিতেই মাহবুব সাহেব ফুলের তোড়া ও চকলেট চিপস হাতে ভেতরে এলেন। ফুলের তোড়া স্ত্রীকে দিতেই উশুশি ও মন হাততালি দিল। সুবর্ণা আফরোজ লজ্জা পেয়ে বললেন, তুমি যে কি করো না, বাচ্চারা আছে। মুখে একথা বললেও সুবর্ণা আফরোজ খুশি। মন নিজের চকলেট আদায় করে নিয়ে সোফার এক কোণে বসলো। উশুশির প্রিয় চিপস। মাহমুদ সাহেব বললেন, আপাতত একটার বেশি চিপস খাবে না মা, এতে সমস্যা হতে পারে। মাহমুদ সাহেব চলে গেলেন ফ্রেশ হতে। মন ও উশুশি মাকে খাবার গরম করতে ও টেবিলে খাবার সাজিয়ে রাখতে সাহায্য করলো। তারপর তারা সবাই একসাথে বসে খেতে বসলো। রাতের খাবার। মাহমুদ সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ছোট পুত্র কি কোনো ফোন টোন করেছিল, নাকি মহারাজ ট্যুরে গিয়ে আমাদের ভুলে গেছে? সুবর্ণা স্বামীর খোঁচা দেওয়াতে মনে মনে হাসলেন। বিকেলের দিকে ফোন করেছিল, ট্যুর শেষ করে আগামীকাল চলে আসবে বলেছে। আর বড় পুত্র দেশে আসবে, নাকি বিদেশেই থেকে যাওয়ার ইচ্ছে তার? সে কিছু বলেনি, আর মন চাইলে হয়তো দেশে আসবে। মাহমুদ সাহেব পিটপিট করে বললেন। অপদার্থ। মন মিটিমিটি হেসে বলল, আমিও অশশী তোমার ভালো মেয়ে হব বাবা। সুবর্ণা বললেন, তোমার মেয়েরা এই অবেলায় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে তোমার কাছে ভালো মেয়ে হবে। মন নাক মুখ কুচকে বলল। মা, মাহমুদ সাহেব বললেন, মাঝে মধ্যে অবেলায় বৃষ্টিতে ভেজার মধ্যে আনন্দ আছে, উপভোগ করো আমার মেয়েরা।
মন ও শশী একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ করলো। এলি কবে সিঁড়ি দিয়ে নেমে এসে সুবর্ণ আফরোজের পাশের চেয়ারে জায়গা দখল করে নিয়েছে। তার আজকের রাতের খাবারে মাছ ও বাজার থেকে কেনা খাবার। সবার কথা শুনতে শুনতে সে নিজের উপস্থিতির জানান দিতে ডাকলো, মিয়াও। তুষারপাত শুরু হয়েছে। ওয়েস্টার্ন বারের গেটের পাশে দাঁড়িয়ে মাহবুব গাড়ির জন্য অপেক্ষা করছিল। মোবাইলে দেখা লোকেশন অনুযায়ী গাড়ি আসতে 20 মিনিট লাগার কথা, কিন্তু এবার মনে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাকে। বিরক্তিতে মাহবুব দাঁড়িয়ে না থেকে আবার বাড়ি প্রবেশ করলো। এখানে সে আসে না, রুমমেটের টানাটানিতে আসতে হয় মাঝে মধ্যে। ভেতরে সবাই ড্রিঙ্ক করতে ব্যস্ত। মাহবুব যখনই আসে একপাশে বসে থাকে নিশ্চুপে। ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করলেও ও নিজের পারিবারিক শিক্ষা ভুলে যায়নি। বাবা জানতে পারলে কোনোদিন ওকে বাড়িতেই ঢুকতে দিবেন না। নিজের মনের স্বস্তির জন্য হলেও মাহবুব সর্বদা এসব থেকে দূরে থাকে। ফিয়াম গ্লাস হাতে এগিয়ে এসে বলল, তোমাকে বিপদে ফেলে দিয়েছি তাই না? মাহবুব হাসতে চেষ্টা করে বলল, ইটস ওকে, বাইরে তুষারপাত হচ্ছে, আমি সের জন্য ফিরে এসেছি। ফিয়াম আবার ফিরে গেল টেবিলে। মাহবুব জুসের গ্লাস হাতে নিয়ে বসে রইল এক কোণে চুপচাপ। বারের ঝলমলে আলো, গানের ভাইবস তার মন নাড়তে পারছে না। পরিবারকে খুবই মিস করছে সে। বাবার সাথে রাগারাগি করার পর ঠিক করেছে আর কিছুদিন পর ফিরে যাবে। এখানে তার মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছে আছে। কিছুদিন দেশে কাটিয়ে ফিরে আসবে সে। ফিয়াম আবারও এলো তার দুজন সুন্দরী বান্ধবীর সাথে নিয়ে। হাই হ্যান্ডসাম, আমাদের সাথে এনজয় করো। ফিয়াম বলল। সে ড্রিঙ্ক করে না। দুজনে চলে যেতেই ফিয়াম বলল, চলো বাসায় ফিরি, তুষারপাত এতক্ষণ হয়তো বন্ধ হয়ে গেছে। মাহবুব আগে আগে বেরিয়ে এলো, যেন এটারই অপেক্ষা করছিল সে। বাহিরে তুষারপাত বন্ধ হয়েছে সবে। সে তার বুক করা গাড়ির লোকেশন চেক করলো ফোনে। কিছুটা দূরেই অবস্থান করছে, আসতে 5 মিনিটের মতো লাগবে। ফিয়াম তার সুন্দরী বান্ধবীদের বিদায় জানিয়ে এসে পাশে দাঁড়ালো। পুরোপুরি নেশা না হলেও ঠিকভাবে দাঁড়াতে পারছে না। মাহবুব এক হাতে ধরে বলল, তুমি ঠিক আছো? ইয়া অফকোর্স মাই মাইন্ড মাই ফ্রেন্ড। গাড়িটা চলে আসতেই মাহবুব ফিয়ামকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ফিয়ামকে নিয়ে বাসায় পৌঁছে যখন মাহবুব বিছানার শরীর এড়িয়ে দিল, তখন তার মনে পড়লো কতদিন সে মায়ের কোলে মাথা রাখে না। আজকাল মাহবুব প্রচুর ইমোশনাল হয়ে পড়ে। বিশেষ করে সকালে মা বাবার সাথে ওই ব্যবহার করার পর ওর গিল্টি ফিল হচ্ছে বেশি। আমার আরেকটু নরম করে বলা উচিত ছিল। মা বাবা নিশ্চয়ই হার্ট হয়েছে। মুখটা এভাবে করে রেখেছো কেন মাহবুব? এনিথিং রং? মাহবুব দীর্ঘশ্বাস ছাড়লো। তুমি ঘুমাওনি? নিজের বিছানা থেকে ফিয়াম লাফ দিয়ে চলে এলো মাহবুবের বিছানায়। ছোটখাটো খাটটি নড়ে উঠল। মাহবুব বলল, আরে কি করছো? তোমার মন খারাপ কেন মাহবুব? এমনি। তোমার কি জব চলে গেছে? চিন্তা করো না, আমার আঙ্কেলের সবাই তোমার জব হয়ে যাবে, আমি বলে দিব। মাহবুব হেসে বলল, এমন কিছু নয় ফিয়াম, আমার পার্ট টাইম জব ঠিকঠাকই আছে। তবে ও পরিবারের জন্য মন খারাপ? মাহবুব বালিশে মাথা রেখে দীর্ঘশ্বাস ছাড়লো। তুমি কি আজ না শোনা যাবে না? বসি না, তোমার মন খারাপ দেখে রুমটাও কেমন বিষণ্ণ হয়ে পড়েছে দেখো। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে না। আমার আসলে মন খারাপ। আমি কিছুদিনের মধ্যে হয়তো দেশে চলে যাব। ফিয়াম তৎক্ষণাৎ উঠে বসলো। চলে যাবে কেন? আরে একেবারে না, 1 মাসের জন্য যাব। ফিরে এসে তো মাস্টার্স কমপ্লিট করতে হবে। তুমি তো সত্যিই তোমার পরিবারকে মিস করছো। ঠিক আছে, তুমি যেতে পারো। তুমি যাবে? আমি না, আমি কোথায় যাবো? আমার তো পরিবার নেই তোমার মতো। আমার সাথে বাংলাদেশে যাবে কিনা জিজ্ঞেস করেছে। ফিয়ামের উজ্জ্বল মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠল যেন। অবশ্যই যাব। ভোরের আলো কাচের জানালা দিয়ে এসে পড়ছে মেঝেতে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে সকালটা স্নিগ্ধ ও সুন্দর। এলি ঘুমিয়ে আছে বেড সাইডে থাকা সোফায়। সাদা তুলোর কাঁথা তার শরীরে দেওয়া। মাথাটা বের করে সে তাকিয়ে আছে জানালা দিয়ে। মাঝে মধ্যে শব্দ করে ডাকছে বিছানায় ঘুমিয়ে থাকা দুজনকে। টেবিলে থাকা অ্যালার্মটা সশব্দে বেজে উঠতেই উষসী লাফ দিয়ে উঠে বসলো। অ্যালার্ম বন্ধ করে মনকে টেনে হিচড়ে তুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তখনও মন বিছানায় বসে ঝিমাচ্ছে। উষসী চিরুনি হাতে নিয়ে বলল, জলদি কর, 8টা বেজে গেছে। মন হেলে দুলে ওয়াশরুমে চলে যেতেই দরজায় নক করলেন সুবর্ণ আফরোজ। ভেতরে এসে এলিকে খাবার দিয়ে বললেন, নাস্তা টেবিলে দেওয়া হয়েছে।
জলদি এসে খেয়ে নাও দুজন। মন জুতা সহ ওয়াশরুম থেকে ভেতরে পা রাখতে যাচ্ছিল। সুবর্ণা থমকে উঠলেন। বাথরুমের জুতা নিয়ে ঘরে আসছো কেন? মন জুতা খুলে ফেললো তৎক্ষণাৎ। তাড়াহুড়োতে হয়ে গেছে মা, সরি। এত তাড়াহুড়ো করো না, 9:30টার মধ্যে ভার্সিটিতে পৌঁছাতে পারলেই তো হলো। তবে 8:30 বাজে। সুবর্ণা চলে যেতেই দুজন তৈরি হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে চলে এলো নিচে। টেবিলে আজ মাহবুব সাহেব নেই। তিনি ভোরে হাঁটতে বের হন নিয়ম করে। সাথে থাকে মন ও শশী। গতকালের বৃষ্টির কারণে দুজন গভীর ঘুমে থাকার কারণে আজ হাঁটতে যায়নি। মাহমুদ সাহেব নাস্তা সেরে 8টার দিকে অফিসে চলে গেছেন। মা আজ আমাদের বাসায় আসতে বিকেল হয়ে যেতে পারে, লাইব্রেরিতে বসে নোট করব। দুপুরে খেতে আসবে না? না, আমরা ক্যান্টিন থেকেই খেয়ে নেব। রহিমা আগামীকাল চলে আসবে গ্রাম থেকে, সেজন্য আজকের দিনটা তোমাদের কষ্ট করতে হবে। যদি দুপুরে বাসায় আসো তবে ফ্রিজ থেকে বের করে গরম করে তারপর খেয়ে নিও। আমি 10টার মধ্যে কোর্টে চলে যাব। আদেশ শিরোধার্য মিসেস অ্যাডভোকেট। নাস্তা খেয়ে ওরা দুজন এক দৌড়ে চলে এলো মোড়ে। মন এদিক সেদিক তাকিয়ে বলল, রিক্সাওয়ালা মোহাম্মদের একসাথে বিয়ে লাগলো নাকি? হ্যাঁ, একটা রিক্সাও চোখে পড়ছে না কেন? শশী বলল, চল হেঁটে চলে যাই, সামনেই তো। পারবো না, সবেই নাস্তা করেছে, হাঁটতে কষ্ট হবে আমার। দেরি হয়ে যাবে তো। হবে না, একটু অপেক্ষা করি। শশী আরো কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো ভার্সিটির উদ্দেশ্যে। মন পেছন পেছন যেতে যেতে বলল, তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস কেন? আর বাবা, আমি কি জানতাম নাকি যে আজ রিক্সা পাবো না? ভার্সিটি গেট কয়টায় বন্ধ করে দেয় জানো? মন হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9:45, এখন 9:40 বাজে। দুজন ব্যাগ বুকে জড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে ইশারা করে দৌড়াতে শুরু করলো। 45-এর আগে গেট ক্রস করে না যেতে পারলে পরে আর ঢুকতে দিবে না। দারোয়ান সবে দাঁড়িয়েছেন এসে গেটের পাশে, উদ্দেশ্য গেট বন্ধ করা। ঝড়ের বেগে দুজনে দৌড়ে আসতে দেখে সরে গেলেন। শশী ও মন গেটের ভেতরে প্রবেশ করে দারোয়ানের দিকে তাকিয়ে হাসলো, হাই ফাইভ করে বলল, মিশন কমপ্লিট। বিকালের মিঠে রোদ ভার্সিটির মাঠটা সোনালী রঙে রাঙিয়ে রেখেছে যেন। মাঠের এক এক জায়গায় এক এক দল বসে আছে। শশী ও মন বসে আছে ঠিক মাঠের দক্ষিণ দিকে, যেখানটায় বসে সকলকে ভালো মতো দেখা যায়। শশীদের পাশে এসে বসলো ওদের আরো দুজন সহপাঠী। 4 জন একসাথে বসে নোট করতে করতে বিভিন্ন কিছু নিয়ে কথা বলছিল। বাকি দুজনের নাম হলো শ্রেয়সী ও প্রীতি। দুজনেই হিন্দু ধর্মের। এমনিতে পড়াশোনা নিয়ে কথা বলা ছাড়া তাদের আর অন্য কোনো কিছু নিয়ে কথা হয় না। ভার্সিটি বাদে দেখাও হয় না। বিকালের রোদটা মেয়ে আসতেই মন পেট চেপে উঠে দাঁড়ালো ব্যাগ কাঁধে নিয়ে। আমার অনেক খিদে পেয়েছে, ক্যান্টিনে শুকনো খাবারে পেট ভরেনি। উষু, চল বাড়ি ফিরি, বাকিটা আমরা বাসায় গিয়ে কমপ্লিট করে নিতে পারবো। শ্রেয়সী নাকচ করে বলল, সেটা কিভাবে হয়? আমার এখনো তোমার খাতা থেকে বেশিরভাগই লেখা বাকি। মন শশীর হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, নাম্বার নিয়ে যাও, বাসায় গিয়ে পিক তুলে পাঠিয়ে দেবো, হবে না? শ্রেয়সী মানল। মন বিদায় নিয়ে শশীকে নিয়ে রিক্সা দিয়ে বাসায় এলো। এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে প্রবেশ করলো তারা। সুবর্ণা আফরোজ এখনো ফেরেনি, হয়তো আজ অনেক বেশি ব্যস্ত তিনি। শশী ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিয়ে এলো। মন খেতে খেতে বলল, থ্যাংক ইউ। তুই খেতে থাক, আমি এলিকে দেখে আসি। আচ্ছা। নিজের বিছানায় এলি নেই, খাবার পড়ে আছে আশেপাশে ছড়িয়ে। শশী ডাকলো, এলিজাবেথ। এলিজাবেথ রুমে রাখা ডাস্টবিনের মধ্য থেকে উকি দিয়ে ডাকলো, মিউ। শশী কোমরে হাত রেখে বলল, ডাস্টবিনে কি করছিস তুই? ওখানে তো কাগজ ছাড়া আর কিচ্ছু নেই। এলিজাবেথ বেরিয়ে এলো। শশী কোলে নিয়ে বলল, একা বাসায় তোর ভয় লাগছিল বুঝি? ঠিক আছে বাবা, সরি। এরপর থেকে বাসায় কেউ না থাকলে তোকে সাথে করে নিয়ে যাব, কেমন? এলিজাবেথকে নিচে নিয়ে এলো সে, খাবার দিয়ে বসিয়ে দিল চেয়ারে। তারপর নিজে মনের সাথে খেতে খেতে টিভি দেখতে বসলো। তখনই তার খেয়াল হলো বাসায় এসে ফ্রেশ হওয়া হয়নি এখনো। ভাবতেই নাক মুখ কুচকে গেল। ইস, তোর সাথে থেকে থেকে আমিও তোর মতো হয়ে যাচ্ছি। মন ঠোঁট বাঁকালো। হয়ে যাক, আমরা যে বোন না সেটা সহজেই কেউ বুঝতে পারবে না। শশী খাওয়া থামিয়ে দিল। মন পানি খেয়ে বলল, আরে গাধা, আমি কথাটা ওইভাবে বলিনি।
অনেকেই বিশ্বাস করে না যে তুই আমার বোন। আমরা একই স্বভাবের হয়ে গেলে কারো কারো সন্দেহ থাকবে না আর, সেটাই বলছি। ঐশী কাঁটা চামচ ধরলো মনের দিকে। মন আমতামতা করে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। এবার কি তুই আমার মারবি নাকি? ঐশী মনোযোগ দিয়ে খেতে শুরু করলো। আবার মন পাশ ঘেঁষে বসলো। তোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিক, তবে আত্মীয় সম্পর্ক আছে। আমি একটু বেশি কথা বলে ফেলি, মাঝে মধ্যে মুখ দিয়ে যা ইচ্ছে তাই বের করে যায়। তুই তো জানিসই আমায়, তবে কেন মন খারাপ করিস? ঐশী ঠেলে দূরে সরে বসলো। ঘেঁষাঘেঁষি করবি না? মন ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইলো। মা জানতে পারলে তার কপালে দুঃখ আছে। আমার হাত খরচের অর্ধেক টাকা তোকে দিয়ে দেবো, ঠিক আছে? কেন? আর ভাই, এভাবে হাত খরচের টাকা তো আপন বোনকেই কেউ দেয় না। তুই আমার কাছে ইম্পর্টেন্ট, সেই জন্য তোকে দেবো। আমি তোর ভাই? মনের মনে হলো তার মাথার উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে ডাকতে ডাকতে। গলা পরিষ্কার করে কেশে বলল, মাকে বলিস না ওসব, তোকে এই মাসে পুরো হাত খরচটা দিয়ে দেবো। শুধু ভার্সিটিতে ক্যান্টিনে খাওয়ার সময় একটু ভাগ দিস, তাহলেই হবে। ঐশী রাগ করার বদলে হেসে ফেললো। তোর হাত খরচ তোর কাছেই রাখ, আমার লাগবে না। আর মা কিছু জানবে না। সত্যি? হুম। মন আবার গা ঘেঁষে বসলো। তবে তোকে আমি এই জন্যই ট্রিট দিব, পাক্কা। ঐশী বিরক্ত নিয়ে বসলো। ঠিক আছে। দুজন খেয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। কলিং বেলটা বাজতেই ঐশী জেগে গেল। এলি দরজার কাছে দাঁড়িয়ে আছে। ঐশী হেলে দিলে দরজাটা খুলে দিতেই এক লাফে সুবর্ণ আফরোজের কোলে উঠে গেল। আরে আসতে এলি, ব্যথা পাবি তো। সুবর্ণ আফরোজের হাত থেকে ঐশী ব্যাগ ও কোট নিল। ভেতরে এসে সুবর্ণা আশ্চর্য হয়ে বললেন, এ কি হাল করেছো তোমরা? ঐশী চারিদিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আমি নই আন্টি, মন করেছে এসব। সুবর্ণা আফরোজ কাঁধে ঠাস করে মারতেই মন ফট করে চোখ মেলল। মা, 5 মিনিটের মধ্যে দুজন ঘরটা পরিষ্কার করবে। আমি ফ্রেশ হয়ে এসে যেন সব তকতকে ঝকঝকে দেখি। এলিকে নিয়ে সুবর্ণা চলে যেতেই মন ঝাড়ু ও ঐশী বালতি ভর্তি করে পানি নিয়ে এসে ঘরটা পরিষ্কার করতে লাগলো তাড়াতাড়ি। ঘরটা তুই ময়লা করেছিস, নোংরা কোথাকার। মন ঝাড়ু দিতে দিতে নাক ফুলিয়ে বলল, আমি তো একা করিনি, তুইও সাথে ছিলি। ঐশী বালতি থেকে পানির ছিটা দিয়ে বলল, তুই এসব করেছিস, আমি না। আমি খেয়ে প্লেট ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। মন ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে বলল। আমার শরীরে নোংরা পানি দিচ্ছিস কেন? ঐশী পুরো বালতির পানি মনের মাথায় ঢেলে দিল। তুই আমার শরীরে ঝাড়ু লাগিয়েছিস কেন? মন রাগে ঝাড়ু ফেলে দিয়ে ঐশীর চুল টেনে ধরলো। ঐশী চিৎকার করে নিজেও ধরলো মনের চুল। নোংরা পানি ভর্তি মেঝেতে দুজন ধপাস করে পড়ে মারামারি করতে লাগলো। সুবর্ণা আফরোজ ফ্রেশ হয়ে বেরিয়ে এসে এসব দেখে হতভম্ব হয়ে চিৎকার করে উঠলেন। কি করছো তোমরা? মায়ের চিৎকারে তারা একটু থামলো, তারপর আবার শুরু করলো। সুবর্ণা এগিয়ে এসে দুজনকে ছাড়িয়ে নিলেন। কি করছো এসব? তোমরা কি নার্সারিতে পড়ো? এত বড় হয়ে এসব করে বেড়াচ্ছ? ছি। মন কেঁদে কেটে বলল, ও আচ্ছা, আমার উপরে নোংরা পানি ফেলেছে মা, সব দোষ ওর। ঐশী ফুপিয়ে উঠল। সুবর্ণা জিজ্ঞেস করলেন, তুমি বোনের উপর নোংরা পানি ফেলেছো আগে, ঐশী? ঐশী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আগে ও আমাকে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছে আন্টিমা। তুই আগে আমাকে পানি ছিটে দিয়েছিলি। সুবর্ণা দুহাত দিয়ে দুজনকে দুদিকে ধরে রেখেছেন। দুজনের শরীরেই ময়লা লাগানো, মুখে মেঝেতে পড়ে থাকা তরকারি লেগে আছে। সুবর্ণা কোনো রকমে বললেন, ঐশী, তুমি আমার রুমে যাও। মন, তুই তোদের রুমে যা। দুজন ফ্রেশ হয়ে নিচে আসবি। কেউ কারোর দিকে তাকাবে না। সময় 10 মিনিট দিলাম। যে এই নিয়মের বাহিরে যাবে তার 2 মাসের হাত খরচ বন্ধ। দুইজন দুই দিকে চলে গেল। সুবর্ণার নাক মুখ কুচকে ফ্লোর পরিষ্কার করলেন। রহিমাটা কাল এলেই তিনি এসব থেকে বাঁচেন। আকাশে জলজল করছে তারাগুলো। চাঁদের আলোয় কিছুটা আলোকিত অন্ধকার রাস্তা। মাহের অন্ধকার রাস্তা অতিক্রম করে ফুলের দোকানের সামনে এলো। কাঁধে ট্যুর ব্যাগ এবং ব্যাগ সহ একটি ব্যাগ, মাথায় পরা ক্যাপ দিয়ে অর্ধেক মুখ ঢাকা। এত ফুলের মধ্যে আপনার ভাবির জন্য কোন ফুলটা নিব বলুন তো? অল্প বয়সী দোকানদার ছেলেটি দাঁত বের করে হাসলো। মাহেরের আশেপাশে অসংখ্য ক্রেতাদের ভিড়। এই ফুলটা দিন তো। তখনই মাহিরেরও চোখ পড়ল সেটাতে।
সেও সাথে সাথে বলল। আমাকেও ওই ফুলটাই দিন। তারা পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো কৌতূহল নিয়ে। মাহির বিস্ময়ে হতভম্ব হয়ে মাথার ক্যাপটা নামিয়ে মুখ ঢেকে ফেলল। মাহমুদ সাহেব চশমা ঠিক করে আবারও তাকালেন। তুমি? মাহির এক হাতে ক্যাপ দিয়ে মুখ ঢেকে রেখে আরেক হাতে মানিব্যাগ বের করতে গিয়ে সব নিচে ফেলে দিল। নিচে পড়া মানিব্যাগটা মাহমুদ সাহেব তুলে দেখলেন ব্যাগে এনআইডিতে খুবই স্পষ্ট করে লেখা মাহির চৌধুরী। মাহমুদ সাহেব মানিব্যাগটা খুবই সহজভাবে এগিয়ে দিলেন। দোকানদার ছেলেটি দুজনকে দুটো ফুল দিয়ে মাহিরকে বলল। মাহির কাপা হাতে ফুল নিল। মাহমুদ সাহেব ফুল হাতে নিয়ে হাতের ব্যাগটা মাহিরের দিকে বাড়িয়ে দিলেন। মাহির বিনা বাক্যে ব্যয় অফিস ব্যাগটা আরেক হাতে ধরল। তারপর দুজন হেঁটে চলল বাড়ির দিকে। মাহমুদ সাহেব রাস্তার মোড়ে এসে বললেন, তোমার বউয়ের একটা ফুলে হবে তো? বউ, কি বলছো এসব বাবা? মাহমুদ সাহেব যেন আকাশ থেকে পড়লেন। বাবা? কে তোমার বাবা? মাহির লজ্জায় ঠোঁট চেপে এদিক সেদিক তাকিয়ে বলল, তুমি যা ভাবছো তেমন কিছু নয় বাবা। আমি তো কিছু ভাবিনি। মাহির অফিস ব্যাগটা মাহমুদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে এক দৌড়ে চলে গেল। মাহমুদ সাহেব বাসায় পৌঁছে স্ত্রীকে ফুলটা দিয়ে বললেন, এক ছোকরা একই ফুল কিনলো তার স্ত্রীকে দেওয়ার জন্য, বুঝলে সুবর্ণা? সুবর্ণা আফরোজ ঠান্ডা পানি নিয়ে এসে সোফায় বসলেন। তাই নাকি? নিশ্চয়ই স্ত্রীকে অনেক ভালোবাসে। ছেলেটি দেখতে আমাদের মাহিরের মতো। কি যে বলো না, মাহির কবে বিয়ে করলো আবার? ও তো টুরে গেছে, আজ এত করে বাসায় ফেরার কথা। মাহমুদ সাহেব পানি খেয়ে বললেন, সেটাই তো, আমাদের অত ছোট ছেলে বিয়ে কিভাবে করবে? কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটি বারবার আমাকে বাবা ডাকছিল। সুবর্ণা আফরোজ ভয়ঙ্কর ভাবে বিস্মিত হলেন। মাহমুদ সাহেব বললেন, ঠিকই শুনেছ, ওটা তোমার গুণধর ছেলেটাই। আমার সামনে পড়ায় দোকানদারকে বলে কোন ফুলটা আপনার ভাবির জন্য নিব বলুন তো। সুবর্ণা আফরোজের মনে হলো আশেপাশে কোথাও বাজ পড়েছে। মাহির বিয়ে করে নিয়েছে, অবিশ্বাস্য। তবে কি ছেলেটা ট্যুরের কথা বলে এতদিন বউ নিয়ে সংসার করছিল? মাহমুদ সাহেব স্ত্রীর গম্ভীর মুখটা পরখ করে বললেন, আজ মন ও অসুখে দেখছি না কেন? পাথরের মতো সুবর্ণা উত্তর দিলেন, দুটো ঝগড়া করেছে। চিন্তা করো না, মাহির আমাদের না জানিয়ে কিছু করার মতো ছেলে নয়, হয়তো কোনো প্রেমিকা টেমিকা জুটিয়েছে। সুবর্ণা কোনো কথা না বলে খাবার গরম করে টেবিল সাজালেন। মাহমুদ সাহেব ফ্রেশ হয়ে মন ও উশসীকে নিয়ে টেবিলে খেতে বসলেন। শুনলাম তোমরা ঝগড়া করেছিলে। মন খেতে খেতে বলল, ওই আগে শুরু করেছিল। উশসী বলল, সব দোষ মুনের। মাহমুদ সাহেব বললেন, তোমাদের আমি এখন যা বলবো তা শুনে তোমরা চমকে যাবে। দুজনেই আগ্রহের সাথে বলল, কি? আমি তোমাদের মায়ের জন্য মোড়ের দোকান থেকে ফুল কিনছিলাম, তখন একটি ছেলে কাঁধে ট্যুর ব্যাগ ও ব্যাট ব্যাগ এবং মাথায় ক্যাপ পরা দোকানদারকে বলল, কোন ফুলটা আপনার ভাবির জন্য নেব বলুন তো। মন ও উশসী একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, মাহির ভাই? ঠিক বুঝেছ। মাহির ভাই বিয়ে করে নিয়েছে? কত তো সঠিক করে বলতে পারছি না। সুবর্ণা আফরোজ তিনজনের দিকে চোখ গরম করে তাকালেন। চুপচাপ খাও, একটা শব্দ যাতে না হয়। মাহমুদ সাহেব ইশারায় মেয়েদের বুঝালেন। তোমাদের মায়ের মাথা গরম। খাওয়ার পর চারজন সোফায় বসে অপেক্ষা করতে লাগলো। 10টা বেজে গেলেও মাহিরের টিকিটও দেখা গেল না। সুবর্ণা তারপর শুরু করলেন একের পর এক ফোন করা। 5 নম্বর ফোনের বেলাতে কলিং বেলটা বেজে উঠল। সুবর্ণা সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন। মাহির দাঁত বের করে হেসে বলল, কেমন আছো মা? কতদিন তোমায় দেখি না। মায়ের পেছনে বাকি তিনজনকে দেখতেই মাহিরের মুখটা চুপসে গেল। মুখে দুনিয়ার সব অন্ধকার নামতেই মাহমুদ সাহেব বললেন, ছেলেটাকে আগে ভেতরে আসতে দাও। সুবর্ণা আফরোজ দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। মাহির মাথা নিচু করে ভেতরে এলো। সুবর্ণা রান্নাঘরে যাওয়ার আগে বললেন, ফ্রেশ হয়ে এসো। মাহির দৌড়ে নিজের রুমে চলে এলো। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। উশসী ও মন বাহির থেকে উকি দিয়ে ডাকলো। ভাইয়া? মাহির লাফ দিয়ে উঠে বসলো। কি চাই তোদের?
মন দরজা থেকে 2 পা এগিয়ে এসে বিছানায় বসে পড়ল। নিচু স্বরে জিজ্ঞেস করলো, বাবা যা বলছে তা সত্যি? তুমি মাহির মুখটা এদিক সেদিক ঘুরিয়ে বলল, কি বলেছে বাবা? তুমি নাকি বিয়ে আমি কোনো বিয়ে টিয়ে করিনি। সত্যি করনি? বাবা সেটাই বলছিল, তুমি হয়তো কোনো প্রেমিকা জুটিয়েছো। মাহির বিড়বিড় করলো, প্রেমিকা জুটিয়েছি না চাই, আমার প্রেমটা হওয়ার আগেই তোদের সব জানতে হলো? কি বলছো ভাইয়া? কিছু না, তোদের পড়া নেই, যা ভাগ। উষসী দরজার সামনে থেকে দৌড়ে চলে গেল। মন বলল, বলো না সত্যিটা কি, প্রমিস কাউকে বলবো না। মাহির গায়ে টি শার্ট খুলে মনের মুখে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। মন ইয়াক ইয়াক করে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। উষসী ইতিমধ্যে বাবাকে নিয়ে গসিপ করছে। মন গিয়ে দুজনের মাঝখানে বসে পড়ল। ভাইয়ার হয়তো কোনো প্রেমিকাই জুটেনি বাবা, ব্যাপারটা অন্যরকম। সুবর্ণা টেবিলে খাবার ঢেকে রেখে টিভি ছেড়ে বসেছিলেন। ভলিউম কমালেন যাতে মনের কথা শুনতে পারেন। মন একেবারে মাহমুদ সাহেবের কানের কাছে গিয়ে বলল, ভাইয়া হয়তো কাউকে একতরফা পছন্দ করে, তাকে পটানোর জন্যই ফুল কিনেছিল। আমি আর বিবির করে বলা কথাগুলো শুনেই এটা বুঝেছি। সুবর্ণা রিমোট ছুঁড়ে মারলেন। কি বলছিস? জোরে বল না। মাহির টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে নিচে নামলো। পেটে ইঁদুর দৌড়াচ্ছে বলে গিয়ে বসলো টেবিলে। খেতে খেতে বলল, মন যেটা বলেছে সেটাই একটু, আমার কোনো বউ বা প্রেমিকা নেই। মাহমুদ সাহেব ছেলের লাল মুখ দেখে আর কিছু বললেন না। স্ত্রীকে ইশারায় বারণ করলেন আর কিছু জিজ্ঞেস না করতে। সুবর্ণা রুমে যাওয়ার আগে বললেন, খেয়ে এগুলো গুছিয়ে তারপর ঘুমাতে যাস। মাহির মাথা নাড়ল। সবাই যার যার ঘরে চলে যেতেই রিল্যাক্সে বসে খেতে লাগলো। এতক্ষণ সে লজ্জায় দম বন্ধ করে রেখেছিল যেন। বিছানায় দুপাশে দুজন শুয়ে আছে। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ হলো। জানালা দিয়ে আসা বাতাসে শরীরে কাঁপন ধরতেই দুজন কাঁথা দিয়ে টানাটানি শুরু করলো। আমি আগে কাঁধে ধরেছি। উষসী নিজের উপর ভালো মতো কাঁথা দিয়ে বলল, আলমারিতে কাঁথার অভাব নেই, বের করে ব্যবহার কর, নয়তো এটা টানাটানি করা বন্ধ কর। মন নাক ফুলিয়ে কাঁথা দিয়ে ভালো মতো শরীর থেকে ঘুমিয়ে পড়ল। উষসী কিছুক্ষণ পর উঠে বসে ওর শরীর ভালো করে ঠেকে দিল। তারপর জানলা বন্ধ করে এসে পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। মাহির রিসেন্টলি একজনের প্রেমে উষ্টা খেয়ে পড়েছে। মেয়েটি তার খেলার মাঠের ঠিক পাশের হসপিটালে নার্সিং নিয়ে পড়ছে। ট্যুর থেকে ফিরে মাহির ভেবেছিল ফুল কিনে কাউকে দিয়ে পাঠিয়ে মেয়েটিকে দিবে। এর আগেও সে নানা কিছু পাঠিয়েছে, কিন্তু মেয়েটি কিছুই গ্রহণ করেনি। বরাবরের মতো এবারও সে ফুল গ্রহণ করেনি ভালো কথা। মাহির সেটাতে অভ্যস্ত, কিন্তু সে জীবনে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়ল, বাবার জায়গায় বড় ভাই হতে পারত মন বা উষসী, কিন্তু বাবাই কেন? লজ্জায় মাহির তখন কি করবে ভেবে পাচ্ছিল না। সেজন্য তখন বাবাকে এগিয়ে দিয়ে দৌড়ে চলে গেছিল। গেটের সামনে পায়চারি করতে করতে ভাবছিল যাবে কি যাবে না। মায়ের ফোন পেয়ে অবশেষে সে সাহস সঞ্চয় করে এসেছিল, তবে বাবা তাকে বাঁচিয়ে দিয়েছেন। মাহির মনে মনে খুশি এমন সাপোর্টিভ মা বাবা পেয়ে। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। এইদিকে এই বাড়িতে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। সুবর্ণা আফরোজ সেই জন্য সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আর নাস্তা বানালেন না, আর সবার মতো তিনিও ঘুমে বিভোর হলেন। এদিকে গ্রাম থেকে 8টার বাসে করে রহিমা 10টার দিকে চলে এসেছে। একের পর এক কলিং বেল বাজিয়ে এসে কারো কোনো সাড়া পাচ্ছে না। শুক্রবার হওয়ার কারণে এমনটা হচ্ছে রহিমা জানে। এবারের সবাই শুক্রবার দেরিতে ঘুম থেকে ওঠে, সেই জন্য সে একদম কলিং বেলটা বাজাতেই থাকলো। সাথে মোটা গলায় ডাকতে লাগলো সুবর্ণা আফরোজকে। খালাম্মা, ও খালাম্মা। মাহির হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামলো। রহিমা হয়তো ঠিক করেছে আজ কলিং বেলের শব্দে সবার কান উড়িয়ে দিবে। শোবার রুমে সহজে শব্দ যায় না। মাহির একটু আগে উঠে ছাদে ব্যায়াম করে নিচে এসেছিল চা করতে। চায়ে চিনি মিলাতেও রহিমা বাধা দিল, কিন্তু মাহির জেদি। সে চায়ে চিনি মিলিয়ে আয়েশ করে বসে চা খেয়ে তবেই এসে দরজাটা খুলে দিল। রহিমা দরজা দিয়ে প্রবেশ করেই বলল, ছোট ভাইজান আপনি? তোমার যন্ত্রণায় আমাকে এই দরজাটা খুলে দিতে হলো। একটুর জন্য মনে হচ্ছিল কলিং বেলটাই ব্লাস্ট করিয়ে ছাড়বে। রহিমা দাঁত বের করে হাসলো।
আজ শুক্রবার তো, সবাই তো ঘুমে থাকে, তাই ভাবলাম যাতে সবার কানে পৌঁছায়। মাহির হাত ভাঁজ করে সোফায় বসে বলল, তোমার কথা বলার ধরন পরিবর্তন হয়েছে, দেখে ভালো লাগছে। গুড জব রহিমা, এবার আমার জন্য পাস্তা বানিয়ে আনো যাও। রহিমা মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। মাহির আয়েশ করে বসে টিভি দেখতে লাগলো। বাংলাদেশের ক্রিকেটের পুরনো একটি ম্যাচ সে পুনরায় দেখা শুরু করেছে। রহিমা পাস্তা বানিয়ে নিয়ে এসেছে। মাহিরকে ক্রিকেট খেলায় মনোযোগ দিয়ে দেখতে দেখে বলল, এত দেখে কি করবেন ভাইজান, জিততে তো আর পারে না। একদিন অবশ্যই ফাইনাল জিতবে। কইছে আপনারে, এরা তো সবসময় এইরকম। আপনি যে কি বুঝে এইসবের দিকে চাইয়া থাকেন বুঝি না। মাহির চটে গিয়ে বলল, একটু আগে যেভাবে কথা বলছিলে সেভাবে বলো। নন অফ ইউর বিজনেস রহিমা বেগম। ভাইজান, আমি রহিমা বেগম না, রহিমা আক্তার। মাহির দাঁতে দাঁত চেপে বলল, পাস্তায় নেক্সট টাইম থেকে লবণ কম দিবেন রহিমা আক্তার। রহিমা গুনগুন করতে করতে আবার রান্নাঘরে চলে গেল। সবার জন্য নাস্তা বানিয়ে দুপুরের রান্নাটাও সে করে ফেলবে এখন। দুপুরের রান্না যখন সবে এসে শুরু করেছে, তখনই ধীরে ধীরে সবাই ঘুম থেকে উঠল। সুবর্ণা আফরোজ রহিমাকে দেখে খুশি হয়ে বললেন, তুই তবে এসেছিস, বাড়িটা তোকে ছাড়া খালি খালি লাগছিল। খালাম্মা একটু রাগী, তবে মানুষ ভালো। রহিমার তাকে বিশেষ পছন্দ। সে কপালের চুল পেছনে ঠেলে বলল, আমি আপনাদের মিস করছি খালাম্মা। মাহমুদ সাহেবও মাহির মসজিদে গেল নামাজ পড়তে। উশুসিও মন নামাজ পড়ে একসাথে রহিমার রুমে হাজির। রহিমা গ্রামে যাওয়ার আগে বলে গেছিল তার এক হবু প্রেমিকের কথা। প্রেম হবে হবে ভাব, সেটাই হলো কিনা জানার জন্য তারা উদ্গ্রীব। রহিমা দুজনের মনের কথা বুঝে কপালের চুল পেছনে ঠেলল, ওড়না দিয়ে মুখ ঢেকে মিটিমিটি হাসতে লাগলো। মন ও উশুসি একে অপরের দিকে তাকিয়ে রহিমাকে বলল, তার মানে? রহিমা মাথা নাড়িয়ে হাত দিয়ে মুখ ঢাকলো লজ্জায়। মন ও শশী রহিমাকে জাপটে ধরে বসালো। কেমন কি হলো বলো বলো বলো। আমি বাড়িতে যাবার একদিন পর সে আমাদের পাশের বাড়ির টিনের চাল মেরামত করতে আসছিল। কাজের ফাঁকে একটা বাচ্চারে দিয়া চিঠি পাঠাইছিল। কি লেখা ছিল সেটা? রহিমা তার জামা কাপড়ের নিচ থেকে চিঠি বের করলো। মন ও শশী উকি দিয়ে একসাথে পড়লো। কলিজার রহিমা আক্তার, আমি তোমারে মেলা ভালা পাই। তুমিও যদি ভালা পাইয়া থাকো তয় পুকুর পাড়ে আইসা দেখা করিও। রহিমা হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আমি গেছিলাম, তারপর সে আমারে। মন ঝুঁকে গেল। সে আমাকে কি রহিমা চুমু? রহিমা মুখ ঢাকলো। আপা কি যে বলেন না। উশুসি ও মন একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তবে কি? সে আমারে নাম্বার দিছে, আমাদের এখন ফোন আলাপ হয়। মন হতাশ হয়ে বলল, সো আনরোম্যান্টিক। উশুসি জিজ্ঞেস করলো, ফোনে ও চুমা দেয়নি? রহিমা এবার লজ্জা পেয়ে চলেই গেল। মন ও উশুসি উদাস হয়ে গিয়ে টেবিলে বসলো। রহিমা খাবার দিতে দিতে মিটিমিটি হাসছে। মাহির ভ্রুকুচকে সবই পরখ করছে। দাঁত দিয়ে এভাবে চেপে রাখলে ঠোঁট কেটে যাবে রহিমা বেগম। হাসি পেলে মন খুলে হাসো, কেউ কিচ্ছু বলবে না। সুবর্ণা আফরোজ জিজ্ঞেস করলেন, হঠাৎ এত খুশি কিসের জন্য রে? আসার পর থেকে তোকে অন্যরকম লাগছে। রহিমা কটমট দৃষ্টিতে মাহিরকে দেখে নিয়ে বলল, তেমন কিছু না খালাম্মা, ওই মোবাইলে ফানি ভিডিও দেখতেছিলাম। মন ও উশুসি একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। মাহির সবই খেয়াল করেছে। ঘুরে ফিরে সব সন্দেহ রহিমার উপর যাচ্ছে। কিছু তো একটা হয়েছে যেটা সে জানে না, না হলে এরা সবাই এত হাসছে কেন? মাহির হাত দিয়ে চুল ঠিক করলো। পরিবারের পুরুষদের মধ্যে সে সবচেয়ে বেশি সুদর্শন। গতকাল ঘুম হয়নি ভালো, চোখ মুখ একটু অন্যরকম, সেজন্য এরা তাকে নিয়ে হাসছে না তো। মা, আমাকে কেমন লাগছে বলো তো? রোজ যেরকম লাগে সেরকমই লাগছে। মন ফিসফিস করে জিজ্ঞেস করলো, না হো ভাবির সাথে দেখা করতে যাবে নাকি? মাহির মাথায় ঠাস করে থাপ্পড় দিল। চুপচাপ খা। এই সপ্তাহ টানা রাতভর বৃষ্টির কারণে বাংলাদেশের আবহাওয়া ঠান্ডা। এয়ারপোর্ট থেকে বের হতেই বিকেলের দমকা হাওয়ার ঝাপটায় শরীর শিরশির করে উঠল। ধুলোবালি উড়ে এসে লাগলো শরীরে।
ফিয়াম শরীর ঝাড়তে লাগলো। মাহবুব বলল, অভ্যাস করো নাও, এটা আমার দেশ। গায়ের ওভারকোটটা খুলে ফেললো ফিয়াম। বলল, এই আবহাওয়াতেও গরম লাগছে। লাগারই কথা। ফিয়াম সবসময় বরফ শীতল প্রকৃতি দেখে অভ্যস্ত। তার সব কাপড়ই বেশিরভাগ ভারী, গায়ের শার্টেও গরম লাগছে ভীষণ। মাহবুব ওকে নিয়ে ভাড়া করা গাড়িতে উঠে বসলো। গাড়ি বসার উদ্দেশ্যে চলতে শুরু করতেই বলল, বেশি দূর নয়, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপর তোমরা আমার জন্য আরামদায়ক পোশাক কিনতে মার্কেটে যাবো রেস নিয়ে। একটু সহ্য করে নাও। ফিয়াম শার্টের বোতাম একের পর এক খুলতে শুরু করলো। তারপর একেবারেই খুলে ফেললো শার্টের নিচে থাকা গেঞ্জিটাও তার সহ্য হচ্ছে না। ফিয়াম মন খারাপ নিয়ে জিজ্ঞেস করলো, এখন এমন অসহ্য গরম কেন বলো তো? বাংলাদেশে জন্ম নিয়েও মাহবুবের কানের পাশ দিয়ে ইতিমধ্যে ঘাম ছুটতে শুরু করেছে। সাধারণত বাংলাদেশিদের কাছে এমন আবহাওয়া পছন্দ। অনেক দিনের অভ্যাস পাল্টে গেছে মাহবুবের। তার হলদে চামড়া ইতিমধ্যে খুটখুট শুরু করে দিয়েছে। ফিয়াম ইতিমধ্যে কয়েকবার হাঁচি দিয়েছে। ফর্সা চামড়ার বিদেশি যুবকটার যে বড্ড কষ্ট হচ্ছে বুঝতে পেরে মাহবুব গাড়ি থামাতে বলল। ঠান্ডা পানি মাস্ক কিনে নিয়ে এসে বলল, পানি খাও, আরাম পাবে। ফিয়াম পানি খেয়ে ফিসফিস করে বলল, বাড়িতে এমন অদ্ভুত রকম গন্ধ মাহবুব, আমার দম বন্ধ হয়ে আসছে। মাস্ক পরে নাও। ফিয়াম মাস্ক পরে ড্রাইভারকে বলল। প্লিজ এসির পাওয়ার বাড়ান। ড্রাইভার ফিয়ামের ইংরেজি বুঝলেন না। মাহবুব বুঝিয়ে বলতেই তিনি হেসে বললেন, গাড়িতে তো এসি নাই ভাইজান। মাহবুব সেটা ফিয়ামকে বলতেই ফিয়াম আশ্চর্য হয়ে গেল। হাত দিয়ে এসি দেখাতেই ড্রাইভার বললেন, এটা পুরানো, নষ্ট হয়ে গেছে। মাহবুব অসহায় হয়ে মায়া নিয়ে বিদেশি বন্ধুটার মাথায় হাত বুলিয়ে দিল। হাত ঘুরিয়ে সময় দেখে নিয়ে বলল, আর মাত্র কিছু সময়। ফিয়াম ধীরে ধীরে শার্ট পরে ঠিকঠাক হয়ে গেল। দুজনের মুখেই মাস্ক, চোখে সানগ্লাস। বাসার সামনে গাড়িটা থামতেই মাহবুব ফিয়ামকে নিয়ে নেমে পড়ল। তারপর ব্যাগপত্র সব নামিয়ে ড্রাইভারকে বিদায় করে ধীরে ধীরে সেগুলো গেটের ভেতরে নিয়ে গেল। ফিয়াম গেটের ভেতরে প্রবেশ করতেই বলল, ওয়াও। গেটের চারিদিকে কিছু জায়গায় ফুল গাছ লাগানো হয়েছে। সেগুলো বড় হয়ে গন্ধে ভরিয়ে রেখেছে ওদের ডুপ্লেক্স বাড়িটা। ফিয়াম মাস্ক খুলে প্রশান্তির নিঃশ্বাস নিল। মাহবুব সেটা দেখে স্বস্তি পেল। পছন্দ হয়েছে? এবার আমার অনেক ভালো লাগছে মাহবুব। থ্যাংক গড। আমি তোমাকে নিয়ে চিন্তা করে গেছিলাম। ফিয়াম বাগানের দিকে এগিয়ে যেতে যেতে সব মুগ্ধ হয়ে দেখতে লাগলো। কত সুন্দর বাগান। মাহবুব পেছন থেকে বলল, পরে দেখো, আগে ভেতরে চলো। মাহবুব। মাহবুব চমকে দৌড়ে এলো। কি হয়েছে? এলিজাবেথ গাছের আড়াল থেকে উকি দিয়ে ডাকলো, মেউ। ক্যাট। ও নো, আমি সাপ ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। ওর লেজে আমার পা পড়েছে। মাহবুব, ক্যাট ব্যথা পেয়েছে, ডক্টর কাছে নিয়ে চলো। মাহবুব রুকুজকে বিড়ালটাকে দেখলো। মাথায় পুকি বেল্ট লাগানো, পরনে জামাও আছে, এমনকি ঠোঁটে লিপস্টিকও। মেয়ে বিড়াল, তাও তাদের বাড়ির বাগানে। নিশ্চয়ই কারো বিড়াল এসে ঢুকে পড়েছে। ডাক্তার কাছে নিয়ে যেতে হবে না, ব্যথা পাইনি। চলো ভেতরে চলো। ফিয়াম অনিচ্ছা সত্ত্বেও মাহবুবের পেছনে পেছনে বেরিয়ে এলো বাগান থেকে। সদর দরজা হাট করে খুলে রাখা। মাহবুব কাউকে কিছু না জানিয়েই হুট করে এসে শুধু আশ্চর্যই হচ্ছে। সবকিছু কেমন যেন অপরিচিত, অদেখা, কেমন যেন নতুন নতুন ভাব। যে বাড়িতে সে জন্ম নিয়েছে, যেখানে কাটিয়েছে ছোটবেলা, যৌবনের শুরু, সেখানটায় পা রেখে কেমন বুক থমকে যাচ্ছে। সুবর্ণা আফরোজ উকিল হওয়ার দরুন নিজের অফিসেই থাকেন দিনের বেশিরভাগ। তার অফিস বাড়ি থেকে 30 মিনিট দূরত্বে। আজ বুধবার, বাংলাদেশের ক্যালেন্ডারে নভেম্বর মাস চলছে। বাড়িতে উশুশি, মন এবং রহিমা একাই ছিল। মন ও রহিমা গিয়েছে কাঁচা বাজারে। উশুশি পিরিয়ডের যন্ত্রণায় কাতর হয়ে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে বিড়বিড় করে এলিকে ডাকছে। দুষ্ট এলি কোথায় কি করছে সে জানে না। এদিকে খিদেতে উশুশির পেট ব্যথা বাড়ছে। মন ও রহিমাকে কাঁচা বাজারে পাঠিয়েছে চালতা খুঁজে নিয়ে আসতে। তার ভীষণ কাঁচা চালতা খেতে ইচ্ছে করছে। দরজায় কে যেন শব্দ করছে একাধারে। মনের কাছে তো বাড়ির চাবি আছে, তবুও কেন কলিং বেলটা বাজিয়ে তার কানের 12টা বাজাচ্ছে। উশুশি ধীরে ধীরে উঠে বসলো। দরজাটা ঠাস করে কেউ খুলে ভেতরে এসেছে।
পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। মা, উশুসি চমকে উঠল। কেউ সুবর্ণা আফরোজকে ডাকছে। স্বরটা তার পরিচিত পরিচিত বলে কিনা উশুসি লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হলো। এই মুহূর্তে তার সব ব্যথা কোথাও একটা যেন উধাও হয়ে গেছে। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে অদ্ভুত ও আশ্চর্য দুই জোড়া চোখের সামনে পড়ল। কারো দিকে না তাকিয়ে উশুসি সোফা থেকে বই ও ছোট টেবিলটা থেকে প্লেটগুলো সরিয়ে নিল তাড়াতাড়ি। সব মনের কাজ। উশুসির শরীরের সাথে সাথে হাত কাঁপছে। এভাবে হুট করে কাউকে না জানিয়ে আসার কি দরকার ছিল? আশ্চর্য। সে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করলো। আর কি দেওয়া যায় ভাবতে গিয়ে উশুসি কিছুই ভেবে পেল না। টলমল করা চোখে সে ভালো করে তাকাতেও পারছে না। এ কি বিপদে সে পড়ল? কিছু আর না ভেবে উশুসি কোল্ড ড্রিঙ্কস গুলোই নিয়ে গেল। ফিয়াম আয়েশ করে সোফায় বসেছে। উশুসি ছোট কাচের টেবিলটায় কোল্ড ড্রিঙ্কস রেখে মাথা নিচু করে বলল, কেউ বাসায় নেই? মাহবুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করলো, তুমি কে? উশুসি চমকে উঠল। কেন নিজেও জানে না কি বলবে সে। সে তো এই বাড়ির রক্তের কেউ হয় না, আইনগতভাবে মেয়ে হয়। সেটাই কি বলবে? কিন্তু এই মানুষটা তো তাকে এই পরিবারের কেউ বলে মানে না। উশুসি তাই শুধু নিজের নামটাই বলল। আমি উশুসি শেহরিন। মাহবুবের অদ্ভুত দৃষ্টি পাল্টে এবার বিস্ময় রূপ নিয়েছে। মেয়েটাকে সে দেখেছিল শেষবার যখন তখন এইটুকু ছিল। সারাক্ষণ মুখটা গোমরা করে রাখত আর মনের সাথে ঝগড়া করত। মাঝে মধ্যে স্কুল থেকে কেঁদে কেটে বাড়ি আসতো। নাক দিয়ে গড়গড়িয়ে পানি পড়তো। ফিয়াম খুশি হয়ে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিল। তারপর গড়গড় ইংরেজিতে বলল এসির পাওয়ার বাড়িয়ে দিতে। গাড়ির ড্রাইভারের মতো উশুসি এসি নেই বলল না দেখে ফিয়াম শান্তি পেল। উশুসি এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে নিজের ফোন আনতে রুমে গেল। সবার প্রথমে সে ফোন করলো সুবর্ণা আফরোজকে। সুবর্ণা আফরোজ ক্লায়েন্টদের সাথে মিটিং এ থাকলে ফোন সাইলেন্ট করে রাখেন। এই বিকেল বেলা তাকে তাই পাওয়া গেল না। উশুসি এবার ফোন করলো মাহমুদ সাহেবকে। রিসিভ হতেই উশুসি যেভাবে পারে সেভাবেই এতটুকু বুঝিয়ে বলল যে মাহবুব চৌধুরী বিদেশ থেকে বাড়ি এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতে কিছু সময় বাকি। মন ও রহিমাও কেন যেন আসছে না উশুসি বুঝতে পারছে না। কাঁচা বাজার বন্ধ হওয়ার সময় চলে আসলো, অথচ ওরা ফিরল না। পিরিয়ডের মধ্যে এত সব টেনশন সে নিতে পারছে না। আশ্চর্যের বিষয়, মাহবুব চৌধুরী ড্রয়িং রুম থেকে এখনো নড়েনি। আরে ভাই, নিজের রুম তো চিনিসই, চলে যা না। তা না, বসে আছে নিচে। সম্ভবত জেদ ধরেছে কেউ তাকে আপ্যায়ন না করলে নড়বে না। আগে থেকে না জানিয়ে আসার কারণে রুমটাও পরিষ্কার করার কথা ওঠেনি। উশুসির অনেক গরম লাগছিল, তাই সে শরীর ধুয়ে জামা পাল্টে নিল। অনেক পড়া বাকি তার, কিন্তু নিচে আপদ রেখে পড়তে মন বসবে না। বুদ্ধি করে উশুসি তাই নিচে নামলো। নামতেই মনে হলো সে চরম ভুল করে ফেলেছে। মাহবুব চৌধুরী লাল চোখে তাকিয়ে আছে তার দিকে। সে আমতা করে বলল, আপনার রুম পরিষ্কার করেনি, আপাতত মাহির ভাইয়ের রুমটা ব্যবহার করুন। উশুসির বলতে দেরি মাহবুবের দাঁড়াতে দেরি হয়নি। ফিয়ামকে নিয়ে সে তৎক্ষণাৎ উপরে চলে গেল। সাথে টেনে নিয়ে গেল 3-4টা ব্যাগ। উশুসি ফ্রিজ খুলে ক্যাপসিকাম সহ কিছু সবজি পেল। সেগুলো দিয়ে নুডলস সিদ্ধ করে রামেন বানিয়ে টেবিলে দিল। ফিয়াম খেয়ে বলল, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সিস্টার। উশুসির বড্ড খারাপ লাগলো। সরি, আমি তেমন রান্না বান্না করতে পারি না। ওরা খেয়ে আয়েশ করে সোফায় বসলো। কলিং বেলটা বাজলো মাগরিবের আজানের পর। মাহমুদ সাহেব একগাদা বাজার হাতে ভেতরে আসলেন। উশুসি সেগুলো নিয়ে রান্না করে যেতে যেতে বলল, অনেক দেরি করেছ। বাজার করতে গিয়ে দেরি হয়ে গেল মা। সবকিছু কেমন যেন উল্টা পাল্টা। উশুসি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, বাজারে মন্দির দেখেছো? মাহমুদ সাহেব ছেলের সাথে কোলাকুলি করে বললেন, না তো, ওরা বাজারে কখন গেল? অনেকক্ষণ, নিশ্চয়ই দুটো ঘোরাঘুরি করছে কোথাও। ভাইয়াদের কিছু দিয়েছো? রামেন বানিয়েছি শুধু। আই এম সরি। আরে সরি বলছো কেন? বাবার খিদে পেয়েছে, রামেন পাওয়া যাবে? উশুসি হেসে মাথা নাড়ালো। মাহমুদ সাহেব টেস্ট করে বললেন, অনেক ভালো হয়েছে, মায়ের থেকে শিখেছো। সুবর্ণা ফোন ব্যাক করেছে। এখন না, আমি তাকে ও মনকে মেসেজ দিয়ে রেখেছি।
ওশসী কথা বলার ফাঁকে আর চোখে সোফায় বসে থাকা দুজনের দিকে তাকাচ্ছে। বাবা ছেলের এমন কৌশল সে আশা করেনি। শুধু কোলাকুলি, কেউ কারোর সাথে এখন পর্যন্ত একটাও কথা বলেনি। ওশসী কি বুঝে ফিয়ামকে ইশারা করলো, হাত দিয়ে দেখালো মাহমুদ সাহেবকে হাই বলতে। ফিয়াম এতক্ষণ ইতস্তত করছিল সম্ভবত। ওশসীর ইশারাতে বেচারা সাহস করে মাহমুদ সাহেবকে বলল, আঙ্কেল, আমি ফিয়াম, মাহবুবের রুমমেট। মাহমুদ সাহেব ছেলেটাকে খোঁচা দিয়ে বললেন, ছেলের না হোক, ছেলের বন্ধুর মুখে কথা উঠেছে, এতটুকুই যথেষ্ট। তুমি এসেছো, খুশি হয়েছি। আশা করি আমাদের এবং আমাদের দেশ তোমার ভালো লাগবে, ফিয়াম। মাহমুদ সাহেবের উত্তরে ফিয়াম যথেষ্ট খুশি। সে ওশসীকে আঙ্গুলের সাহায্যে নিজের খুশির কথা জানালো। ঠিক 7টার সময় মন ও রহিমা সুবর্ণা আফরোজকে সাথে নিয়ে বাসায় ফিরল। ওশসী তখন রাগে একাকার। সারা জীবনের মতো চালতা খাওয়ার স্বাদ মিটে গেছে তার। মন বাড়িতে এসেই লাফিয়ে লাফিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ধস্তাধস্তি করলো। সুবর্ণা আফরোজ আচমকা ছেলের আগমনে খুশি হলেন। জড়িয়ে ধরে বললেন, এতদিনে মাকে দেখতে আসতে মন চাইলো? মাহবুব অনুতপ্ত হয়ে বলল, সরি মা, ছুটি কতদিন? 1 মাসের মধ্যে ফিরে যেতে হবে, মাস্টার্সের ভর্তি আছে। ঠিক আছে। ফিয়ামের সাথে পরিচিত হলেন সুবর্ণা। ফিয়াম প্রশংসা করে বলল, আমিও আইন নিয়ে পড়াশোনা করেছি আন্টি। শুনে ভালো লাগলো। তুমি এসেছো, খুশি হয়েছি। অনেক বড় হয়ে গেছো, মাশাআল্লাহ। শেষবার 2 বছর আগে মাহবুবের সাথে তোমার ছবি দেখেছিলাম আমি। ওশসী কটমট করে রহিমার দিকে তাকিয়ে আছে। মন ও রহিমা কাজের থেকে অকাজই করে বেশি। সুবর্ণা আফরোজ ও কি বুঝে, রহিমা ছাড়া কিছু বুঝে না। ওশসী নিচু আওয়াজে বলল, চট জলদি মাহবুব চৌধুরীর রুম পরিষ্কার করো, নয়তো তোমার খবর আছে। আমার কোনো দোষ নাই আপা, মন আবার শপিং এর জন্য দেরি হয়ে গেছে। চুপচাপ কাজ করো, নয়তো সত্যি সত্যি আন্টিকে বলে দেব। রহিমা বালতি ও ঝাড়ু নিয়ে নিজের কাজে লেগে পড়ল। সুবর্ণা আফরোজকে বলে ওশসী মনকেও সাথে পাঠালো। মন বুঝলো ওশসী ইচ্ছে করে এমন করেছে। সে একটু আগেই পার্লার থেকে চুল কেটে এসেছে। এখন ঘর পরিষ্কার করতে গিয়ে চুল ময়লায় ভরে যাবে। ভাবতে মনের ইচ্ছে করছে ওশসীকে উপরে তুলে কয়েকটা আছাড় মারতে। সুবর্ণা আফরোজ ফ্রেশ হয়ে এসে ওশসীকে নিয়ে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন। সবজি ও মাংস ধোয়ার পর সুবর্ণা বললেন, তুই এবার রুমে যা, কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বস। বাকিটা আমি করে নিতে পারবো। সমস্যা নেই আন্টিমা, আমার পেট ব্যথা আপাতত নেই। ঠিক আছে, তবে 2-1টা বিস্কিট খেয়ে পানি খেয়ে নে, তারপর পড়তে বস। রান্না শেষ করে ডাক দিব। থাকি না আন্টিমা, সবাই এখানে। ঠিক আছে, এলিকে খাবার দিয়ে আয়, ওকে অনেকক্ষণ হলো দেখছি না। তখনই ওশসীর খেয়াল হলো সে নিজেও অনেকক্ষণ ধরে এলিকে ধারে কাছে কোথাও দেখেনি। সে যে গেছিল ফিরে আসেনি। কিরে, কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? এলি সম্ভবত বাগান থেকে আর ফিরে আসেনি। আমি ওদিকে খেয়াল করিনি, আমার মনেই ছিল না যে ও ফিরে আসেনি। সুবর্ণা আফরোজের বুক ধক করে উঠল। এলিজাবেথ তাদের পরিবারের একজন আদরের সদস্য। এতক্ষণ তিনি নিজেও এলিজাবেথকে ভুলে বসেছিলেন। ওশসী প্রায় কেঁদে ফেলেছে। সুবর্ণা এখন রান্নাঘর থেকে বেরোলে রান্না শেষ করতে করতে রাত হয়ে যাবে অনেক। তাই তিনি ড্রয়িং রুমে বসে থাকা 3 জন পুরুষদের বললেন, তোমাদের মধ্যে কেউ উশসীর সাথে একটু বাগানে যাও তো, এলিজাবেথ বাগানে রয়ে গেছে। মাহবুব সাহেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। সেজন্যই ওকে অনেকক্ষণ হলো দেখিনি। শশী কাঁদো কাঁদো হয়ে বলল, সরি। কেঁদো না, চলো খুঁজে দেখি, বাগানেই আছে। আমাদের এলি ভালো মেয়ে, একা কোথাও যায় না। ফিয়াম বলল, আমি যাবো আঙ্কেল, কাউকে খুঁজে বের করা ইন্টারেস্টিং কাজ। মাহবুব, তুমিও চলো। মাহবুব এতক্ষণ সবার কথা শুনছিল। জিজ্ঞেস করলো, এই বাড়িতে আরো একটি মেয়ে আছে, সে তখন বাড়িতে নেই, সেটা তোমাদের এখন মনে পড়ছে? মাহমুদ সাহেব দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বললেন, খেয়াল হয়নি ও যে বাড়িতে নেই। মাহবুব ফোনের ফ্ল্যাশ লাইট অন করে মাহমুদ সাহেবের পেছনে ছুটল। এতটা দায়িত্ব জ্ঞানহীন হওয়া উচিত নয় বাবা। এই মেয়ে, তুমি তো নাম ধরে ধরে সবাইকে ফোন করে আমার আসার খবর দিয়েছ, এলিজাবেথকে দিলে না কেন? ওকে তো তুমি ফোনই করনি। এক বাড়িতে থাকো, অথচ একবার তার খোঁজ নেওয়ার কথা মাথায় আসেনি। ওশসী মাহমুদ সাহেবের
পেছন থেকে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। মাহমুদ সাহেব ছেলেকে ধমকালেন। উশসীকে বকবে না, বেচারি অসুস্থতার মধ্যে কত দিকে খেয়াল রাখবে। চিন্তা করো না, এলিকে আমরা পেয়ে যাব। মাহবুব বাংলাদেশে এসেই নতুন সিম কার্ড কিনেছে, বলল। এলিজাবেথের নাম্বারটা দাও। মাহমুদ সাহেব আশ্চর্য হয়ে ছেলেকে বললেন, এলিজাবেথ মোবাইলে ভিডিও দেখা ছাড়া আর কিছু করতে পারে না। কি ছোট বাচ্চা? মাহমুদ সাহেব ও ওশসী একে অপরের দিকে তাকিয়ে মাহবুবকে বললেন, ও আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য। এলিজাবেথ উশসীর পোষা বিড়াল। মাহবুব অদ্ভুতভাবে ওশসীর দিকে তাকিয়ে রইল। এমন আহামক সে কোনোদিনও হয়নি। মাহমুদ সাহেব চিৎকার করে বললেন, এলিকে পেয়ে গেছি। ওশসী এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। এলির জামা কাদামাটিতে ভরে গেছে। লাইটের আলোয় সে ওশসীকে দেখেই করুণ স্বরে ডাকলো, ম্যাও। এলি, তুই একা বাগানে কি করছিলি? ওকে সুস্থ দেখাচ্ছে, আগে এখান থেকে চলো। ফিয়াম আর চোখে মাহবুবের দিকে তাকিয়ে ইশারা করলো। মাহবুব জিজ্ঞাসা করলো। কি? ফিয়াম ফিসফিস করে বলল, এলিজাবেথকে তুমি ভুল করে পায়ে ব্যথা দিয়েছিলাম। মাহবুব পায়ের উপর পা তুলে সোফায় বসে নাকের পানি চোখের পানি এক করতে থাকা ওশসীকে দেখছে। এলিজাবেথ পায়ে ব্যথা পেয়েছে, সেটার কারণে তার মাও রান্নাবান্না বন্ধ করে বসে আছেন। মন ও রহিমা তার রুম অর্ধেক পরিষ্কার করে আপাতত ড্রয়িং রুমের ফ্লোরে বসে ওশসীর সহযোগী হয়ে কান্না করছে। এমন ড্রামাটিক পরিবারের সদস্য হয়ে মাহবুব হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। বাদর মেয়েগুলো তার পুরো পরিবারকে বাদর বানিয়ে ফেলেছে। নোংরা ময়লা আবর্জনার পাশে একটু ছোট্ট বিড়াল বসে ডাকছিল। হয়তো কিছুদিনই হয়েছিল তার পৃথিবীতে আসা। ওশসী তখন ক্লাস 10মে পড়ে। শীতকালে বড্ড তাড়াতাড়ি হয়তো সন্ধ্যা নেমে যায়। সেদিনও ছিল তেমনই একটি দিন। মনকে নিয়ে কোচিং থেকে বাসায় ফেরার পথে কনকনে শীতে কাঁপতে থাকা অবলা প্রাণীটাকে দেখে ওশসীর কি যে মায়া লাগলো। নিজের অবস্থান মনে করে শুকরিয়া জানালো আল্লাহকে। বিড়ালটার জায়গায় সেও থাকতে পারত। পিতৃ পরিচয়হীন হয়েও সে কখনো রাস্তায় কনকনে শীতে অসহায়ের মতো এভাবে বসে থাকেনি। আল্লাহ কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে তার সাহায্যকারী হিসেবে, আশ্রয়দাতা হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। সেদিন তেমনি এক উসিলায় ওশসী দাঁড়িয়েছিল বিড়ালটির সামনে। বিড়ালটিকে যখন ওশসী মাটি থেকে তুলে হাতে নিল, তখন ধূসর চোখের বিড়ালটি করুণ স্বরে ডেকেছিল, মাও। সেই থেকে ওশসী মা হয়ে গেল। বিড়ালটির গায়ের রং ধবধবে ফর্সা হলেও গোলাপি আভায় মোড়ানো। ওকে রোদে নিয়ে গেলে সোনার মতো জলজল করে। স্কুল ড্রেস পরনে তারা দুইজন বিড়ালটিকে নিয়ে বাসায় এসেছিল কাঁপতে কাঁপতে। বিড়ালটিকে ওশসী নিজের সোয়েটারের পকেটে ঠাঁই দিয়েছিল। ভেবেছিল আপাতত লুকিয়ে রাখবে, পরে জানাবে সুবর্ণা আফরোজকে। কিন্তু সেও মন যখন বাড়িতে প্রবেশ করলো, সুবর্ণা আফরোজ যখন তাদের রোজকার নিয়ম স্কুল কেমন ছিল জিজ্ঞেস করে নাস্তা বানাতে যাবেন, তখনই বিড়ালটি মাথা বের করে উকি দিয়ে ডেকেছিল, মেও। সে কি আতঙ্কের সময় ছিল। তারা দুজন শীতেও ঘামছিল। সুবর্ণা আফরোজ নোংরা কিছু পছন্দ করেন না। গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছিলেন, বিড়ালটিকে কোথা থেকে এনেছো? একে অপরের খোঁচাখুচি করে ওশসী বলেছিল, ওর অবস্থা অনেক খারাপ আন্টিমা, ডাস্টবিনের পাশে বসে কাঁদছিল আর মাকে ডাকছিল। সেজন্য নিয়ে চলে এসেছো? আমি ওকে আমার সাথে রাখি, প্লিজ, কথা দিচ্ছি ও নিচে আসবে না। বন্দি করে রাখবে? এমন হলে তো দুদিনে ও দম বন্ধ হয়ে মারা যাবে। তবে ওকে আমার কাছে দিয়ে দুজন ফ্রেশ হতে যাও। ওরা ফ্রেশ হয়ে পড়ার টেবিল থেকে উঠে বারবার সুবর্ণা আফরোজের রুমে উকি দিচ্ছিল। রাতে খাবার টেবিলে ওশসী শব্দ করে কেঁদে কেঁদে বলেছিল, তুমি ওকে ফেলে দিয়েছো? সুবর্ণা আফরোজ উত্তর দিয়েছিলেন, আমার এক ডাক্তার বান্ধবী আছে, তার কাছে সকালে নিয়ে যাব। ওর সব রকম পরীক্ষা করার পর যদি বলে যে বিড়ালটা বাড়িতে রাখা যাবে, তবেই তুমি সেটা রাখতে পারবে। আজকাল পশু পাখি থেকে ওর নানান রোগ হচ্ছে, জানো নিশ্চয়ই। ওশসী সেদিন সারা রাত ঘুমায়নি। কোচিং কামাই করে দুজন বাড়ি ফিরেছিল দুপুরেই। তাদের অনেক অপেক্ষা করিয়ে সুবর্ণা আফরোজ সন্ধ্যার পর বিড়াল নিয়ে বাড়ি এসেছিলেন। ওর গলায় সোনালি ছোট ঘন্টির চেন পরিয়ে দিয়ে ওশসীর হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে এলিজাবেথ এই বাড়ির সদস্য।
ওর নাম রাখার কাহিনীটাও না হয় অন্যদিন বলবো। মা, মাহবুবের রাগে অসহ্য লাগছে সব। সুবর্ণা আফরোজ চোখ মুছে বললেন, কিছু বলবে? আমি জার্নি করে এসেছি, খেতে পেয়েছে। তুমি বিড়ালটাকে বড় দেখো আগে প্লিজ, খাবার দাও। আমিও তোমার ছেলে, এই বাড়ির সদস্য। যাচ্ছি বাবা। এমন করে বলছিস কেন? এলিজাবেথ তো তোরই ভাগ্নি। ভাগ নেই। সুবর্ণা আফরোজ রান্নাঘরে চলে গেলেন। ওশসী এলিকে নিয়ে নিজের রুমে এলো, পরিষ্কার করে খাবার খাইয়ে ওর বিছানায় বসিয়ে বলল, তোকে না বলেছি যেখানেই যাস সন্ধ্যার পর ঘরে থাকতে? এলি ধমক খেয়ে ফিটফিট করে তাকালো। ওর শরীরে পাতলা আরামদায়ক কাঁথাটি দিয়ে ওশসী নিচে যাওয়ার আগে বলল, রেস্ট কর, ঘুমা, আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব। নিচে নেমে ওশসী আবারও মাহবুবের লাল চোখের শিকার হলো। ফিয়াম হাত দিয়ে ইশারা করে ডাকলো, তোমার বিড়ালটি অনেক কিউট। থ্যাঙ্কস। ওর বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় থাকে? ওশসী চোখ বড় বড় করে তাকালো। মাহবুব ঠাস করে ফিয়ামের কাঁধে মেরে বলল, চুপচাপ বসে থাকো। ফিয়াম পাত্তা না দিয়ে বলল, আমার এক কাজিনের বিড়াল আছে, ওর নাম স্লোভেনিয়া। ও একটা প্লে গার্ল, অনেক বয়ফ্রেন্ড ওর। এ পর্যন্ত 5টা বাচ্চা জন্ম দিয়েছে। ওশসী থমথমে গলায় বলল, আমাদের বিড়াল এমন নয়, ও বাড়ির বাইরে যায় না একা একা। কেন? ও তো তবে সঙ্গীর অভাবে একদিন চলে যাবে কোথাও। মাহবুব সাহেব সোফায় এসে বসলেন। যাবে না, আমাদের এলি এখনো ছোট, আর একটু বড় হোক, ওর জন্য জামাই দেখবো। আমাদের আন্টির বান্ধবী ডাক্তার, তার মাধ্যমে পার্টনার বের করা সহজ হয়ে যাবে। ওশসী হাসার চেষ্টা করলো। আমি তবে এখন যাই। ফিয়াম আর চোখে মাহবুবের রাগী দৃষ্টি দেখে নিয়ে বলল, যাও। এমন লাল চোখে তাকিয়ে থাকে কেন? মনে হয় খেয়ে ফেলবে। কি ভাবে? মনে হয় আম্বানির পোলা। তোর খিদে লেগেছে, তুই রেঁধে খা না। আমার আন্টি মাকে অর্ডার করে একাই অর্ধেক রামেন খেয়েও নাকি তার পেটে খিদে। আর কেউ মনে হয় বিদেশে পড়তে যায়নি। ভাবের ভাব একটা। তুমি মনে হয় কোনোদিন এমন সুন্দর ছেলে দেখোনি, সেজন্য গায়ে পড়তে চেষ্টা করছো। ওশসী চমকে দেয়ালের সাথে লেগে গেল। মাহবুব বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। এই বেটা কখন উপরে এলো? নিজেকে ভাবেটা কি, সুন্দর না ছাই? মন দরজার পেছন থেকে বেরিয়ে এলো। তুই আমার ভাইকে নিয়ে বাজে কথা বলছিস কেন? তোর ভাই কি বললো আমাকে? আমি কি তার গায়ে পড়ে থাকি নাকি? ভাই আসছে, চুপ কর। ওশসী দেখলো মাহবুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। মন ভয় পেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, ওশসীকে বাহিরে রেখে। ওশসী আবারও দেয়ালের সাথে লেগে গেল। মাহবুব ওর সামনে এসে থামলো, শান্ত কণ্ঠে বলল, তখন আমি ফিয়ামের কথা বলেছিলাম। তো আমার এত শখ নেই যে আপনার বন্ধুর গায়ে পড়বো। দেখতেই পাচ্ছি। মাহবুব কেন যে উপরে এলো আর কেনই বা চলে গেল নিচে, কোনোটাই ওশসীর মাথায় ঢুকলো না। ওর মনে হলো ছেলেটা ইচ্ছে করে ওর পেছন পেছন উপরে এসেছে অপমান করার জন্য। ছেলেটা নিশ্চয়ই ভেবেছে ওশসী ওই টাইপ মেয়ে যারা ছেলে দেখলেই গায়ে পড়তে চায়। ছি, কি বাজে মিনিং। ওশসীর চোখ ছলছল করে উঠল। এই ছেলেটা এমনই, তাকে কখনোই দেখতে পারত না। মাহির ভাইয়া তাকে নিজের বোনের মতো ট্রিট না করলেও কখনো অসম্মান করে কথা বলেনি। এই বাড়িতে এই একটাই মানুষ যার দু চোখের বেশ ওশসী। কেন কোনো কারণে সে ওশসীকে দেখতে পারে না সেটাও ওশসী ভালো করেই জানে। তার জন্ম পরিচয় নেই, সেজন্যই সে চোখের বিষ। কিন্তু সেটা তো ওশসীর দোষ নয়। তাকে যারা জন্ম দিয়েছে তারা কেন ওকে পরিচয় দিল না? তুমি কাঁদছো কেন ওশী? কাঁধে ব্যাটের ব্যাগ ও মাথায় ক্যাপ পরিহিত যুবকটি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। ওশসীর চোখের পানি তৎক্ষণাৎ মুছে ফেললো। মাহির পকেট থেকে চকলেট বের করে দিল। তোমারও মনের জন্য? আচ্ছা। কেউ কিছু বলেছে? না তো। যদি কেউ কিছু বলে তবে বলে দিও তুমি আমার বোন, এটাই তোমার পরিচয়। মাহির পাশ কাটিয়ে চলে গেল। মাহবুব আবারও সামনে এসে দাঁড়িয়েছে। সে যে পেছনে ছিল সেটা হয়তো মাহির জানতই না। ওশসী দরজায় নক করলো। মাহির ভাইয়া চকলেট দিয়ে গেছে, দরজা খোল। মন ওকে দিয়ে দেখলো মাহবুবও পেছনে রয়েছে। ওশসী ওকে ঠেলে ভেতরে চলে গেল। মাহবুব গম্ভীর স্বরে বলল, ব্যাগ খোলা হচ্ছে, তোর জন্য কি এনেছে দেখতে চাইলে নিচে আয়। ও শ্বশুর জন্য কিছু আনোনি? ও কি পছন্দ করে আমি তো জানি না,
টাকা দিয়ে দিব, নিচে যেন কিনে নেয়। মাহমুদ সাহেব ছেলের উপর প্রচন্ড রেগে গেলেন। মাহবুব তার জন্য দামি স্যুট কোট এনেছে ইউএস থেকে, সেটা সোফায় রেখে বললেন, এটা কেমন কথা? তুমি পরিবারের সবার জন্য বাইরে থেকে গিফট এনেছো, ও কেন বাংলাদেশ থেকে পছন্দ মতো কিনবে? ও এই পরিবারের মেয়ে, মনের জন্য রহিমার জন্য চা এনেছো, তা ওর জন্যও আনতে পারতে। সুবর্ণা আফরোজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বললেন, তুমি শান্ত হও। মাহবুব হয়তো বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। ভুল? এটা ভুল কিভাবে হয় সুবর্ণা? তোমার ছেলে শুরু থেকেই এমন করতো। ভেবেছিলাম এত বছর পরিবার থেকে দূরে থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু আমি ভুল। ও যেরকম ছিল তেমনই রয়ে গেছে। উশসীকে মাহবুব সাহেবই ডেকে এনেছিলেন মনকে দিয়ে। উনি হয়তো ভাবতে পারেননি এমন কিছু হবে, তবে উশসী আগেই এমন কিছু আন্দাজ করেছিল। যে লোক তাকে দুই চোখে দেখতে পারে না, সেই লোক কেন তার জন্য উপহার আনবে? বাপ ছেলের এই রেশারেশিতে উশসী কোনো না কোনো ভাবে দোষী। সেই হয়তো উড়ে এসে জুড়ে বসেছে এই পরিবারে, কিংবা নিজের অজান্তে হয়তো মাহবুব চৌধুরীর মনে কোনোভাবে আঘাত করেছে, যে কারণে মাহবুব চৌধুরী তাকে দেখতে পারে না। পালিত সন্তানকে এত আদর যত্ন দিলে আশেপাশের মানুষ তো চোখ রাঙাবেই। বাবা, কি বলবে তুমি? তুমি কি চাইছো? আমি তোমার কথা বিশ্বাস করি। ওকে ফাইন, আমি উশসীর জন্য ইচ্ছে করে আনিনি, কারণ ওর কথা আমার মনে পড়লেও আমি ওকে তেমন ভাবে ট্রিট করিনি কখনো। যাকে পছন্দ করি না তার জন্য গিফট কেনার রুচি হয়নি। মাহবুব, কি বলবে তুমি? এটাই তো ও এবারের মেয়ে, ব্লা ব্লা ব্লা। তাতে কি যে আসে বাবা? আমার কিচ্ছু যে আসে না। সেজন্য প্লিজ তোমরা আমার সবকিছুতে এই মেয়েটাকে টেনে আনবে না। মাহবুব চুপ কর। সুবর্ণা আফরোজ বাপ ছেলের মধ্যে কাকে কি বুঝ দিবেন, দুজনেই তো বুঝদার। তবুও এত অবুঝের মতো আচরণ। মাহমুদ সাহেব ছেলের ব্যবহারে অখুশি হয়ে বললেন, ঠিক আছে, তুমি শুনতে না চাইলেও আবারও বলছি, উশসী এই বাড়ির মেয়ে। আর যে বাড়ি আমার মেয়েকে কোনো কিছু থেকে বঞ্চিত করবে, নিচু করে দেখবে, তার থেকে আমি কিছু গ্রহণ করতে পারবো না। এতে আমার মেয়েকে ছোট করা হবে। তার মন অনেক নরম, সে কষ্ট পাবে এটা ভেবেছে। তাকে যে গিফট দেয়নি, সেই ব্যক্তির কাছ থেকে আমি বাবা হয়ে নিজের গিফট গ্রহণ করেছি। মাহবুব ঢুক গেল। তোমার যা ইচ্ছা। এসব কি বলছো বলো তো? মাহবুব আমাদের ছেলে, সে তার বাবাকে কিছু দিয়েছে, সেটা তুমি গ্রহণ করলে উশসীকে কেন ছোট করা হবে? আমরা তো আছি উশসীর জন্য, ওর কোনো কিছুরই অভাব রাখছি না। জেদ করো না, ছেলেটা অনেকদিন পর বাড়িতে এসেছে। আমি যে সঠিক সেটা তুমি ভালো করেই জানো সুবর্ণা। মাহমুদ সাহেব চলে গেলেন রুমে। উশসী প্রচন্ড লজ্জায় দৌড়ে ড্রয়িং রুম থেকে চলে গেল। সুবর্ণা মাহবুবের পিঠে থাপ্পড় মারলেন। এত বড় হয়ে গেছিস, এখনো বাচ্চাদের মতো কাজ করছিস। তোদের নিয়ে কোথায় যাব আমি? তুমি চাইলে গিফট রেখে চলে যেতে পারো। তোর এত কিসের অভিমান? মেয়েটাকে কেন তুই মেনে নিতে পারিস না মাহবুব? মাহির ফিয়ামের পাশে বসে আছে, নিজের গিফটটা রেখে বলল, আমিও বাবার সাথে একমত ভাইয়া, সরি। একে একে সকলে গিফট রেখে নিজেদের রুমে চলে গেছে। রয়ে গেছেন সুবর্ণা একা। ফিয়াম পরিবারের এমন মেলোড্রামা সম্ভবত আগে কখনো দেখেনি, তবে এতটুকু বুঝতে পারছে বড়রা কারণ ছাড়া কিছু করেন না। মাহবুব অবশ্যই ভুল করেছে, তার উচিত ছিল উশসীর জন্য গিফট আনা। মাহবুব সোফায় মাথা নিচু করে বসে আছে, সহজ সরল মুখটা শান্ত দেখাচ্ছে। সুবর্ণা ব্যাগগুলো গুছিয়ে নিলেন। মন খারাপ করিস না, সময় দিয়ে ঠিক হয়ে যাবে। তুই বরং ঘুমাতে যা। মাহবুব নিঃশব্দে সিঁড়ির দিকে চলে গেল। ফিয়াম পেছন পেছন ছুটল। মন খারাপ করো না মাহবুব, সব ঠিক হয়ে যাবে। মাহবুব রুমে এসে বিছানায় ওপর হয়ে শুয়ে পড়ল। ফিয়ামকে বলল লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়তে। মা জিজ্ঞেস করেছেন মাহবুব কেন উশসীকে দেখতে পারে না। বাবা জিজ্ঞেস করেছেন সে কেন উশসীকে দেখতে পারেন না। আসলে কি মাহবুব উশসীকে দেখতে পারে না? হয়তো ওদের কথাই ঠিক। বাবা মা তার সবকিছুতে উশসীকে টেনে আনেন। সমাজসেবা করতে গিয়ে কত ছেলে মেয়ে এ বাড়িতে এসেছে,
থেকেছে, খেলেছে, তাদের খেয়ালও মা বাবা রেখেছেন। কাউকে দত্তক দেওয়া হয়েছে, কেউ এতিমখানায় মানুষ হচ্ছে। কিন্তু উশুসি কিভাবে যেন এ বাড়িতে স্থায়ী হয়ে গেল, সেটা নিয়ে মাহবুবের দুঃখ নেই। ওর দুঃখ অন্য জায়গায়। এমন নয় যে মা বাবা মাহবুবকে অবহেলা করেছেন, সমাজসেবা করার সাথে সাথে নিজেদের সন্তানকেও সময় দিয়েছেন, কিন্তু তবুও হয়তো কিছুটা শূন্যস্থান রয়ে গেছিল। একটু বড় হওয়ার পর থেকেই মাহবুব যখন কোনো কিছু মা বাবাকে বলতে যেত, তখন এই সে বাচ্চার বিষয় লেগেই থাকতো। পরে অবশ্য মা বাবা জানতেন, শুনতেন, কিন্তু পরে বিষয়টাই মাহবুবের মনে ক্ষোভের কারণ। ভীষণ পজিটিভ মাহবুব নিজেকে দ্বিতীয় মানতে পারত না। সেদিন মাহবুবের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। মাহবুব অনলাইন থেকে মার্কশিট বের করে ঘামে ভেজা কলেজ ড্রেস পরনে মা বাবাকে বলতে চাইছিল রেজাল্টের কথা। বাড়িতে এসে দেখলো তার কেউ দুপুরের খাবার খেতে বাসায় আসেনি। মাহবুব ওভাবেই বসে রইল। উত্তেজনায় তার হাত পা কাঁপছিল। তারা এসেছিলেন 3টার পর। সঙ্গে ছিল একটি মেয়ে। মা বাবা তাকে সন্তান হিসেবে দত্তক নিয়েছেন। মাহবুব দরজা খুলেই বলতে চাইল রেজাল্টের কথা। মা বাবা হয়তো রেজাল্টের বিষয় ভুলে গিয়েছিল সেদিন। অসুস্থ উশুসিকে সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ও আজ থেকে তোমাদের বোন, আমাদের আরেক সন্তান উশুসি। সেদিন রাত পর্যন্ত মা বাবা আর বসার সময় পেলেন না। উশুসিকে নিয়ে ডাক্তারের ছোটাছুটি হলো। রাত 12টার পর উশুসি যখন ঘুমিয়ে পড়ল, তখন মায়ের খেয়াল হলো ছেলের কথা। সারা বাড়ি খুঁজতে খুঁজতে মাহবুবকে পাওয়া গেল না। বাবা ছাদে খুঁজে পেলেন। ছেলের পরনে কলেজ ড্রেস ও হাতে মার্কশিট দেখে বুদ্ধিমান মা বাবাদের বুঝতে বাকি থাকেনি ছেলের অভিমান। ওরা আদরে আদরে মাহবুবকে বুকে জড়িয়েছিল, কিন্তু মাহবুব তখন ক্লান্ত। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ওকে দূরের কেউ তৈরি করেছে। আদর, যত্ন, শাসন, ভালোবাসায় বড় হয়েও মাহবুবের সেদিন মনে হলো ওকে সবাই প্রচন্ড অবহেলা করে। মা বাবা নিজের বুঝদার সন্তান মনে করে অবহেলা করেন। মাহবুব সেই থেকে দ্বিতীয় শব্দটি ঘৃণা করে। ওর জীবনেও সবসময় ফার্স্ট থেকেছে। তারপর 1.5 বছরের মাথায় IELTS ভিসা সব কমপ্লিট করে দেশ ছেড়েছে। মা বাবা ভেবেছিলেন ছেলে উচ্চশিক্ষা নিতে যাচ্ছে। হ্যাঁ, মাহবুব উচ্চশিক্ষা নিতেই গিয়েছিল। সাথে নিয়ে গিয়েছিল মা বাবার প্রতি অভিমান। এই মানসিক দ্বন্দ্ব সন্তান হিসেবে মাহবুবের একার। সে কখনোই এসব কাউকে বলতে পারবে না। বাবা যখন বললেন উশুসিকে বিয়ে করার কথা, ইউসিতে দেশে আসার প্রস্তুতি নেওয়ার, মাহবুব তখন প্রচন্ড রেগে গেছিল। রাগে অনেক কিছু বলে ফেলেছিল। সবকিছুতে মাহবুব থেকেও যেন কোথাও মাহবুব নেই, কখনো ছিল না। এতিমখানার ভেতরে কয়েকশো বাচ্চা খেলাধুলা করছে নিজেদের মতো। দারোয়ান সেজন্য এসেছিলেন গেট বন্ধ করতে, যাতে কোনো বাচ্চা বাহিরে চলে না যায়। তখনই তার কানে আসে বাচ্চার কান্নার আওয়াজ। একটি ছোট বাচ্চা চিৎকার করে কান্না করছে। কাটা নাভি দেখে বোঝা যায় সদ্য জন্ম নিয়েছিল সে। দারোয়ান আশেপাশে কাউকে না দেখে বাচ্চাটাকে নিয়ে ভেতরে এলেন। খবর দিলেন এতিমখানার দায়িত্বে থাকা সবাইকে। মাহমুদ সাহেব সেদিন ঘামে ভেজা অফিস পোশাকে উপস্থিত হয়েছিলেন। দারোয়ান প্রথম তার হাতেই বাচ্চাটাকে তুলে দিয়ে বলেছিল, মেয়ে বাচ্চা, কেউ ফেলে গেছে হয়তো। এমন নিষ্পাপ ফুলের মতো শিশুকে কোনো মা ফেলে যেতে পারে? মাহবুব সাহেব সহ সেদিন সবার চোখে পানি চলে এসেছিল। বাচ্চার কান্নার সাথে তিনিও কাঁদলেন। এমন নিষ্ঠুর মা বাবা কিভাবে হতে পারে? এতিমখানা দেখাশোনা করা রাজিয়া আপাকে দায়িত্ব দেওয়া হলো বাচ্চাটাকে দেখাশোনা করার। পুলিশ সহ পুরো এলাকায় মাইকিং করা হলো, কিন্তু কেউ বাচ্চাটাকে নিতে এলো না। মায়ের দুঃখের বদলে ফর্মুলার দুধ খাইয়ে বাচ্চাটাকে শান্ত করা হতো। মা বাবাহীন বাচ্চাটাও হয়তো নিজের অসহায়ত্বের কথা বুঝেছিল। খিদে না লাগলে সে কাঁদত না। রাজিয়া আপাকেই সে নিজের মা হিসেবে চিনল। এই প্রথম এতিমখানায় এত ছোট বাচ্চা ছিল। অনেক অ্যাডপ্ট নেওয়া পরিবার বাচ্চাটিকে নিতে চেয়েছিলেন, কিন্তু খোঁজ খবর নিয়ে আসা অনুযায়ী সবকিছু না হওয়ার কারণে তাকে দেওয়া হয়নি।
5 বছর বয়স পর্যন্ত বাচ্চাটি এতিমখানাতেই মানুষ হলো। রাজিয়া আপাকে সবাই খালা বলে ডাকলেও সে ডাকতো খালাম্মা। 5 বছর বয়সেই একজন পুরুষ ও মহিলা এতিমখানায় এলেন। দাবি করলেন 5 বছর আগে তাদের বাচ্চা হারিয়ে গেছিল, চুরি করে নিয়ে গেছিল কেউ। তারা অনেক খোঁজার পর এখানে এসেছেন। বাচ্চার ছোটবেলার ছবি দেখিয়ে রাজিয়া জিজ্ঞেস করেছিলেন এটাই তাদের হারিয়ে যাওয়া বাচ্চা কিনা। তারা যখন হ্যাঁ বলেছিল তখন পুরো এতিমখানা যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। 5 বছরের মেয়েটি মা বাবা পেয়ে দৌড়ে বেরিয়েছিল এদিক সেদিক। সেই মেয়েটি হলো উশুশী শেহরিন। উশুশী নিজের সদ্য পাওয়া মা বাবার সাথে চলে গেল। সবাই খুশি হয়েছিল। যে মেয়েটিকে একদিন কেউ পরিচয় দিতে আসেনি, সেই মেয়েটি আজ নিজের মা বাবাকে পেয়ে গেছে। তাদের খুশির মধ্যে ভাটা পড়ল হঠাৎ। ঠিক 1 বছর পর শুকনো কাঠের মতো বাচ্চা মেয়েটি হাজির হলো এতিমখানায়। পরানোর পোশাক এতই ময়লা যে রাজিয়া আপা সেদিন মুখে কাপড় গুজে কান্না করেছিলেন। চাঁদের মতো মেয়েটার শরীরের রং তামাটে হয়ে গিয়েছিল, শরীরে অজস্র মারের দাগ। সে কেঁদে কেঁদে বলল, আমি আর ওদের কাছে যাব না খালাম্মা, ওরা আমার মা বাবা নয়, ওরা মিথ্যাবাদী। 6 বছরের বাচ্চা মেয়েটিকে সেদিন সুবর্ণা আফরোজ বুকে জড়িয়ে নিয়েছিলেন। মাহমুদ সাহেব ওদের বিরুদ্ধে মামলা করলেন। কেস লড়লেন সুবর্ণা আফরোজ। জানা গেল তারা উশুশীর রক্তের কেউ ছিলেন না, তারা ছিলেন ফ্রড বাটপার। উশুশীকে মেয়ের পরিচয় দিয়ে নিয়ে গিয়ে বাসায় অত্যাচার করেছেন। এইটুকু বাচ্চা দিয়ে বাসার কাজ করানো হতো। বাবা পরিচয় দেওয়া লোকটি উশুশীকে অনেকবার বাজেভাবে ছুতে চেষ্টা করেছে। বিচার দিলে বিনিময়ে মা পরিচয় দেওয়া মহিলাটি মারধর করেছে। দম্পতিটি ছিলেন অসুস্থ সাইকো। 1 বছরের ট্রমা সাথে নিয়ে ধীরে ধীরে উশুশী এতিমখানায় আরো 6 বছর কাটিয়েছিল। তখন সে 8ম শ্রেণীতে পড়ে। 6 বছর পর সাইকোগুলো পুরোপুরি বেরিয়ে আসে। ওরা সাধারণ মানুষই, কিন্তু আচরণ ও ব্যবহার অমানুষ। উশুশীকে আবারও বিরক্ত করা শুরু করলো ওরা। বেচারি স্কুলে একা যেতে ভয় পেত, রাতে ঘুমাতে গেলে ভয় পেত। একসময় মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। মাহমুদ সাহেব তারপর সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে তিনি নিজের কাছে রেখে দেবেন। 3 সন্তান থাকার পরও স্ত্রীর মতামত নিয়ে তিনি উশুশীকে আইনগতভাবে নিজের মেয়ে করে নিয়েছিলেন। উশুশী তখন আবারও শুকিয়ে যায় অবস্থায়। সুবর্ণা আফরোজ তাকে ধরে ধরে বাড়িতে নিয়ে এসেছিলেন। সোফায় তখন বসেছিল একটি ছেলে। উশুশী তাকে ঘোলাটে চোখে একটু দেখছিল। 1 বছর সে যেন বন্দী হয়েছিল কোন জেলে। কতবার উশুশী রাজিয়া আপা নামে খ্যাত এতিমখানার সেই খালাম্মার নাম্বারে ফোন করার চেষ্টা করেছিল, কতবার পালিয়ে যেতে গিয়েও পারেনি। মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারে কেউ? উশুশীকে ওরা এতই অত্যাচার করেছিল যে উশুশী কতবার স্যালোয়ারি ভিজিয়ে ফেলেছিল। সেদিনগুলো আজও হৃদয়ে গেঁথে আছে। নির্মম ভাবে আজও উশুশীকে যন্ত্রণা দেয়। উশুশী তাই মানুষ ভয় পায় মা বাবা নামক শব্দ দুটিকে। উশুশী বেহায়া হয়ে গেছে। সে কোনোদিনও এ বাড়ি ছেড়ে যাবে না। এই পৃথিবীর কোনায় কোনায় তার জন্য যন্ত্রণা। শুধুমাত্র মাহমুদ সাহেবের এই বাড়িতেই উশুশী শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। হোক না বাড়ির কিছু মানুষের অবহেলা, অবজ্ঞা, উশুশী তা নিশ্চুপে সয়ে নিতে পারবে, কিন্তু এই নিরাপদ আশ্রয়টুকু হারাতে পারবে না। ছাদের দরজায় কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু উশুশী ভয় পাচ্ছে না। এ বাড়িতে সে ভয় পায় না। এত রাতে ছাদে কি করছো? উশুশী চোখের পানি মুছে ফেলল। মাহবুব পাশাপাশি দাঁড়িয়ে বলল, একা রাতে ছাদে আসবে না। জি আচ্ছা। তারপর সব নীরব। মাহবুব ঘুম না আসায় ছাদে এসেছিল। সিঁড়ি থেকেই ছাদে যে আলো জ্বলছে সেটা বোঝা যাচ্ছিল। উশুশী ভীষণ কান্না পাচ্ছে। সে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। পাশের মানুষটা পাছে টের পেয়ে যায় যদি। তোমার কি মন খারাপ? উশুশী এবার ফুপিয়ে কেঁদে ফেলল। মাহবুব অনুতপ্ত হয়ে বলল, আমি সরি, তখন মিথ্যা বলেছি। তোমার জন্য গিফট কিনেছে, কিন্তু সেটা আমার জন্য আরেকটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, জায়গা না হওয়ার কারণে, যেটা আমি এয়ারপোর্টে ফেলে এসেছি।
পরিবারের জন্য এতই মন কেমন করছিল যে আমার সেটার কথা মনেই পড়েনি। অতি শীঘ্রই পেয়ে যাবো হয়তো, না বলে সমস্যা নেই। আমি দ্বিতীয়বার যখন আসবো তখন ডাবল গিফট কিনে নিয়ে আসবো। তবু তুমি প্লিজ খেতো না। উশুশি এবার ভ্যাবা করে কাঁদতে লাগলো। মাহবুব হতবাক, হতভম্ব। এই মেয়েকে মন খারাপের কথা জিজ্ঞেস করে সে যেন বিরাট ঝামেলায় পড়ে গেছে। সরি বলেছি তো, প্লিজ কান্না থামাও, নয়তো তোমার বাবা এসে আমাকে বলবেন আমি তোমাকে কাঁদিয়েছি। উশুশি মন ভরে কাঁদতে লাগলো। মাহবুব ইতস্তত করে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। কান্না থামাও শেরিন। উশুশির হেঁচকি উঠে গেছে। মাহবুব ওকে ধরে নিচে বসালো। এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। মাহবুব চলে যেতেই উশুশি হাত পা ছেড়ে নিচে শুয়ে পড়ল। ওর কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। সুবর্ণ আফরোজ সারাদিনের ক্লান্তিতে নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছেন। উশুশি কাকে জড়িয়ে ধরবে? কেউ ওকে বলবে শান্ত হও, আমি আছি তো, কেউ তোমাকে কিছু করতে পারবে না। দামি ঘড়ি পরিহিত হাতটি উশুশির দিকে পানির বোতল বাড়িয়ে দিয়েছে। আশ্চর্য, তুমি নিচে শুয়েছে কেন? উঠো, বসে পানি খাও। উশুশি হাত বাড়িয়েও পানি নিল না আর। মাহবুব মহা বিপদে পড়ল যেন। এই বাড়িতে সবাই এমন পাগল ছাগলের মতো আচরণ করে যে তার মাঝে মধ্যে ইচ্ছে করে এদের ধরে ধরে ডাক্তার দেখাতে। মিস শেরিন, আপনি প্লিজ যান, আমার এভাবেই থাকতে ভালো লাগছে। উশুশি অবশেষে কান্না থামিয়েছে। মাহবুব নিচে বসে বলল, এইভাবে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। রুমে গিয়ে শুয়ে থাকো। না, আমি এখানেই থাকবো। মাহবুব হতাশ হয়ে পানির বোতল নিচে রেখে দিল। টেনে দাঁড় করাতেই উশুশি ধস্তাধস্তি শুরু করলো। আমি যাব না, বলেছি তো। মাহবুব এবার ভয়ঙ্কর রেগে গেল। এত রাতে একটি মেয়েকে এখানে এভাবে রেখে সে নিশ্চিন্তে রুমে যেতে পারবে না। একটানে কোলে তুলে নিতেই উশুশি দুঃখ ভুলে বাকরুদ্ধ হয়ে গেল যেন। মাহবুব যেতে যেতে বলল, সরি বাট নট সরি মিস শেরিন। নামান, আমাকে বলছি নামান। মাহবুব নামিয়ে দিল মাছ ছিঁড়িতে। উশুশি রাগে নাক ফুলিয়ে বলল, আপনার সাহস কি করে হয়? এইবারের মেয়ে হিসেবে তুমি আমার বোন হও। আমি আপনাকে ভাই হিসেবে মানি না, বুঝতে পেরেছেন? দূরে থাকবেন আমার থেকে। মাহবুব ঠোঁট বাঁকিয়ে হাসলো। তোকে জামাই মানো? বুঝেছি। বাবা এর জন্য হুট করে তোমাকে বিয়ে করতে আমাকে বলেছিলেন, কিন্তু সরি মিস শেরিন, আই এম নট ইন্টারেস্টেড। মাহবুব পাশ কাটিয়ে চলে গেল। উশুশি রাগে থরথর করে কাঁপতে কাঁপতে রুমে এলো। মন তখন ঘুম ঘুম চোখে ফোনে কথা বলে হাসছে। এত রাতে কার সাথে কথা বলছিস? মন ফোনের ওপাশের কারো কথা শুনে শব্দ করে হাসলো। উশুশি উপহাসের হাসি হাসলো নিজের জন্য। পাশ ফিরে শুয়ে পড়তেই ফোন কিছু মিনিট পর ফোনটা রেখে বলল, শ্রেয়সীকে তো চিনিসই, ও ভাইয়ের বন্ধু, ফোন দিয়েছিল। শ্রেয়সীর ভাইয়ের বন্ধু তোর নাম্বার পেলো কিভাবে? আমি দিতে বলেছিলাম। মানে তুই শ্রেয়সীর সাথে ওর ভাইয়ের বন্ধুদের নিয়েও গবেষণা করছিস নাকি? উফ, আজকালকার যুগ উসু। প্রিয়সীও আমার ভাইয়ের ব্যাপারে সব জানে, আমিও জেনেছি সব। ওর ভাইয়ের বন্ধুদের মধ্যে ওই ছেলেটা হ্যান্ডসাম, সেই জন্যই বলেছিল, মানে বলছি কোনোভাবে কথা বলিয়ে দিতে। জানিস উসু, ছেলেটা না অনেক ভালো, অনেক হাসতেও পারে, মানে সরি হাসাতেও পারে। উশুশি কোনো কথা বলল না আর। মন কিছু সময় উত্তরের অপেক্ষা করে বলল, তুই কি ঘুমিয়ে পড়েছিস উসু? না। তুমি কথা বলছিস না কেন? এমনি। আজকের সকালটা অন্যরকম সুন্দর। ফিয়াম বসে আছে বারান্দায়, হাতে ধোয়া ওঠা কফির মগ। একটু আগে সে নিচ থেকে নাস্তা সেরে উপরে এসেছে। ফিয়ামের আগে কখনো পরিবার নিয়ে নাস্তা করেনি। ওর মা বাবা যখন আলাদা হয়ে গেছিল তখন সে মাত্র 1 বছরের। ফিয়ামের বাবা মুসলমান, মা ছিলেন খ্রিস্টান। মায়ের কোনো এক বন্ধুর সাথে সম্পর্ক ছিল। বাবার কাছে হাতে নাতে ধরা পড়েন তিনি। বাবা তারপর নাকি মাকে অনেক বোঝাতে চেষ্টা করেছিলেন, ফিয়ামের জন্য হলেও যেন সব ভুলে যায়, কিন্তু মা শোনেননি। তিনি ফিয়ামকে নিজের কাছে রাখতে চাইছিলেন। ডিভোর্সের পর বাবা দেননি, ফিয়ামকে নিজের কাছে রেখেছিলেন 5 বছর বয়স পর্যন্ত। ফিয়াম তার দাদির কাছেই ছিল।
তারপর বাবার কাছে ইউএসএ চলে আসে। সেখানে তার পড়াশোনা শুরু। বাবার অবশ্য পরে নতুন পরিবার হয়ে যায়, সেজন্য ফিয়াম কলেজের সময় থেকে হোস্টেলেই থেকেছে। এখনো সে মাহবুবের সাথে ফ্ল্যাট ভাড়া করেই থাকছে। মাহবুব ও সে ভার্সিটি শুরু থেকেই একসাথে। সব খরচ বাবাই পাঠিয়ে দেন নিজ দায়িত্বে, সেজন্য ফিয়ামের কোনো সমস্যা হয়নি। কিন্তু আজ অনেকদিন পর ফিয়ামের মাকে মনে পড়ল পরিবারকে। বাবাকে সে লাস্ট কবে দেখতে গিয়েছিল? হয়তো সেকেন্ড ইয়ারের সময়। তারপর এত বছর একবারও যাওয়া হয়নি তার দ্বিতীয় মা অবশ্য ফিয়ামকে অনেক স্নেহ করেন। ফিয়ামের একটা ভাইও একটা বোনও আছে। সবকিছু থেকেও ফিয়াম কোনোদিন পরিবারের স্বাদ পায়নি।